আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের যেই ফার্স্ট যেই ক্লাসটা আসলে আগেই হয়েছিল, বাট সাউন্ড ইস্যুর কারণে দিতে পারি নাই, এক্সট্রিমলি সরি। আজকে আমরা জৈব রসায়নের যেই ফার্স্ট ক্লাসটা বাকি ছিল তোমাদেরকে দেওয়ার, সেটা ইনশাল্লাহ কমপ্লিট করব। প্রথম থেকে সমানুর শেষ পর্যন্ত হচ্ছে আমরা পড়ব। খুবই গুরুত্বপূর্ণ টপিক এখানে আছে এবং ইনশাল্লাহ এই যে ফার্স্ট ক্লাস থেকে তুমি ইনশাল্লাহ কমন পাওয়া যাবে একটা প্রশ্ন জৈব রসায়ন থেকে। যদি দুইটা প্রশ্ন আসে, একটা প্রশ্ন এই ফার্স্ট টপিক থেকে আসবে। দেখো, প্রথম পৃষ্ঠায় আসলে সেরকম কিছু পড়ার নাই, পরের পৃষ্ঠায় আমাদের একটা জিনিস পড়ার আছে। দুইটা কথা স্পষ্ট করে মনে রাখতে হবে সারা জীবন, সারা জীবন স্পষ্ট করে মনে রাখতে হবে। সেটা হচ্ছে বার্জেলিয়াস। বার্জেলিয়াস হচ্ছে প্রাণ শক্তি মতবাদ এর জনক, নট জৈব যৌগের জনক বা জৈব রসায়নের জনক। বার্জেলিয়াস হচ্ছে প্রাণ শক্তি মতবাদের জনক, আর জৈব যৌগের জনক হচ্ছে উহলার, ফ্রেডরিক উহলার। এই যে লাস্টে এর ঠিক পরের পৃষ্ঠা একটা কথা আছে, ফ্রেডরিক উহলার হচ্ছে জৈব রসায়নের জনক। তো এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। তো দুইটা কথা জানলাম। এক নম্বর কথা হচ্ছে প্রাণ শক্তি মতবাদের জনক হচ্ছে বার্জেলিয়াস, আর এই যে বার্জে জ আছে মানে জীব, জীব জীব মানে কি প্রাণ। আচ্ছা, আর হচ্ছে জৈব রসায়নের জনক তখন হচ্ছে উহলার। এই যে উপরের দিকের যে প্যারাটা আছে এইখান থেকে তিনটা প্রশ্ন হয়। এক নম্বর প্রশ্ন সেটা হচ্ছে সর্বপ্রথম উৎপাদিত বা উৎপন্ন জৈব যৌগ কোনটা? উত্তর হচ্ছে ইউরিয়া। উত্তর কি? ইউরিয়া। ইউরিয়ার সংকেতে তুমি যদি দেখো যে CONH2 গ্রুপটা আছে, CONH2, তাহলে এই যে কার্যকরী মূলকের নামটা কি? অ্যামাইড। এটা কি? অ্যামাইড। তাহলে ইউরিয়া মূলত একটা কি যৌগ? অ্যামাইড যৌগ। এটাও তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে সর্বপ্রথম আমাদের যে জৈব যৌগটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে এক নাম্বার ইউরিয়া। ইউরিয়া একটা অ্যামাইড যৌগ। এখন ইউরিয়াটা তৈরি হয়েছে কোথা থেকে? অ্যামোনিয়াম সায়ানেট থেকে। অ্যামোনিয়াম সায়ানেট, NH4NO, অ্যামোনিয়াম সায়ানেট, NH4 সরি CNO, NH4CNO, অ্যামোনিয়াম সায়ানেট। এই অ্যামোনিয়াম সায়ানেট যৌগটা পুনর্বিন্যাস বিক্রিয়ার মাধ্যমে, খুবই গুরুত্বপূর্ণ, কি বিক্রিয়ার মাধ্যমে? পুনর্বিন্যাস বিক্রিয়ার মাধ্যমে। তাহলে কোনটি থেকে ইউরিয়া তৈরি হয়েছে? উত্তর হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট। সংকেত কি? অ্যামোনিয়াম NH4CNO, সায়ানেট। তিন নম্বর প্রশ্ন সেটা হচ্ছে কোন বিক্রিয়ার মাধ্যমে ইউরিয়া তৈরি হয়েছে? পুনর্বিন্যাস বিক্রিয়ার মাধ্যমে। তাহলে এই প্যারা থেকে আমাদের আর কিছু এখান থেকে জানা লাগবে না। এই বিক্রিয়াটা একটু দেখে যাবা, পড়লে ভালো হয়। এনাফ। এখন দেখো, আমাদের আমরা জৈব যৌগের মধ্যে ঢোকার আগে আমরা একটা প্রশ্ন যাব। প্রশ্নটা হচ্ছে অনেকটা এরকম যে নিচের কোনটি জৈব যৌগ নয়? জৈব যৌগ নয়। জাস্ট দুইটা কথা মনে রাখবা, নিচের কোনটা জৈব যৌগ নয়। এক নাম্বার ধাতব কার্বাইড। ধাতব কি বলছি? কার্বাইড। ধাতব কার্বাইড কি? কোন ধাতুর সাথে, যেরকম সোডিয়াম ধাতু, ক্যালসিয়াম ধাতু, ম্যাগনেসিয়াম ধাতু, এর সাথে C2 যুক্ত। C2 মানে হচ্ছে কার্বাইড যুক্ত যৌগ হইলে সেটা কখনোই কি হবে না? ধাতব কার্বাইড হবে না। দুই নাম্বার কথাটা মনে রাখবা, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, এরা কখনোই কি হবে না? জৈব যৌগ হবে না। এটা খুব সুন্দর করে মনে রাখতে হবে। তাহলে জাস্ট দুইটা কথা একটু মুখস্থ রাখবা যে যত ধাতব কার্বাইড আছে তারা কেউই জৈব যৌগ নয়। দুই নাম্বার কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, ইভেন তোমার যত অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে, NO আছে, নাইট্রাস অক্সাইড আছে, এরা কখনোই কোনো জৈব যৌগ হবে না। ঠিক আছে? কার্বন ছাড়া তো আসলে জৈব যৌগ হওয়া পসিবল না। এগুলি তুমি কমন সেন্স দিয়ে দাগাইতে পারবা। সমস্যাটা অনেকের কার্বন মনোক্সাইড আর কার্বন ডাইঅক্সাইডে করে, এইটা এক্সেপশনাল, এর জন্যই এই জিনিসটা একটু মুখস্থ রাখতে হবে। বাস। তাহলে ওয়ান অফ দ্য মোস্ট দুইটা ইম্পর্টেন্ট MCQ বললাম, আমরা পেরে গেছি। ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ দুইটা MCQ আমরা পারছি। এক নাম্বার MCQ
সেটা হচ্ছে জৈব যৌগের জনক আর প্রাণ শক্তির জনক। এবং এরপরে কি বলছি, প্রথম উৎপাদিত যৌগ। ঠিক আছে, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখবা যে কার্বাইড, আর একটা জিনিস সাথে মনে রাখতে হবে, সেটা হচ্ছে সকল সায়ানাইড যৌগ। কি যৌগ? মানে ধাতব বা হাইড্রোজেন সায়ানাইড। কি বলছি? ধাতব বা হাইড্রোজেন হাইড্রোজেন সায়ানাইড। তাহলে এই যেই তিনটা পয়েন্ট একদম টানা মুখস্থ রাখবা জৈব যৌগের বেলায়। নিচের কোনটা জৈব যৌগ নয়, খুব ইম্পর্টেন্ট। এক নাম্বার ধাতব কার্বাইড বা ধাতব সায়ানাইড বা হাইড্রোজেন সায়ানাইড, HCN, এটা কি জৈব যৌগ হবে? উত্তর হচ্ছে না। সোডিয়াম সায়ানাইড, এটা কি জৈব যৌগ হবে? উত্তর হচ্ছে না। ক্যালসিয়াম কার্বাইড, এটা কি জৈব যৌগ হবে? না। তাহলে যত ধাতব কার্বাইড, ধাতব সায়ানাইড বা হাইড্রোজেন সায়ানাইড, কার্বনের মনোক্সাইড, কার্বনের ডাইঅক্সাইড আর সকল অধাতব বা ধাতব অক্সাইড কার্বন ব্যতীত সবগুলাই জৈব যৌগ নয়। আচ্ছা, এখন আসো আমরা বইতে একটু ঢুকবো। সেটা হচ্ছে প্রথমে এখানে জৈব যৌগ গঠনে কার্বন মৌলের বিশিষ্টটা আছে, জাস্ট তোমাকে তিনটা পয়েন্ট মনে রাখতে হবে। যে এক নাম্বার ক্যাটিনেশন। ক্যাটিনেশন কি জিনিস? ক্যাটিনেশন হচ্ছে চেইন তৈরি করার ক্ষমতা। যে এই যে আমাদের জৈব যৌগগুলা কার্বন 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 পরস্পরের সাথে যুক্ত একটা লম্বা শিকল বা চেইন তৈরি করতেছে, এইটাই হচ্ছে ক্যাটিনেশন। তাহলে এক নাম্বার হচ্ছে ক্যাটিনেশন কি জিনিস জানতে হবে, দুই নাম্বার সমানুতা, তিন নাম্বার পলিমারকরণ, আর লাস্ট একটা কথা বলতে, সেটা হচ্ছে এই তিনটা বৈশিষ্ট্যের জন্য দায়ী একমাত্র কারণ হচ্ছে এর তড়িৎ ঋণাত্মকতার মান মাঝামাঝি 2.5 এবং এর কার্বন কার্বন বন্ধন শক্তি 347 কিলো জুল পার মোল ইনভার্স 1। এটা বললাম খুবই খুবই গুরুত্বপূর্ণ। ক্যাটিনেশনের সংজ্ঞাটা আমাদের জানতে হবে। আমি তো বললাম ক্যাটনা মানে হচ্ছে শিকল তৈরি করার বা চেইন তৈরি করার সক্ষমতা। এখান থেকে আমাদের আর কিছু লাগবে না, আমরা সরাসরি চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফুলারিনস। ফুলারিনস কোনগুলা? ফুলারিনস এবং নিচের মধ্যে কোনটা হচ্ছে বুক মিনিস্টার? উত্তর হচ্ছে C60 কে আমরা বলি বুক মিনিস্টার। C60 কে আমরা বলি বুক মিনিস্টার বা বাকি বল বা বাকি বল। এবং এইখানে কার্বনের কত? sp2 সংকরিত। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ এবং এই জিনিসটা মনে রাখতে হবে, এটা কার্বনের একটা রূপভেদ। আচ্ছা, তো দ্যাটস ইট। এখান থেকে আর কিছু পড়া লাগবে না, জাস্ট মনে রাখতে হবে C60 কে আমরা বাকি বল বলবো বা বুক মিনিস্টার বলবো এবং এটার কার্বনের সংকরণ হচ্ছে কত? sp2 সংকরণ। এবং বাস, আর আণবিক ভরটা জানে রাখা ভালো। আচ্ছা, কার্বনের ক্যাটিনেশনের সফলতার কারণ জাস্ট একটা লাইন আমাদের এখান থেকে পড়তে হবে। সবচেয়ে কার্যকরী শব্দ হচ্ছে কার্বন কার্বনের ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধটা মুখস্থ রাখতে হবে। কার্বন কার্বনের পারমাণবিক ব্যাসার্ধ 0.077 ন্যানোমিটার। খেয়াল করো দুইটা 7 এর মাঝখানে বলে একটা জিরো আছে। আচ্ছা, এখন আসো এই দেখো, এই যে নিচের কোন জৈব যৌগটা পরীক্ষাগারে প্রথম প্রস্তুত হয়? উত্তর হচ্ছে ইউরিয়া। এই পাশে NH2, এই পাশে NH2, মাঝখানে CO। তার মানে কি NH2 হোল 2, তার আগে CO। দ্যাটস ইট। আচ্ছা, জৈব যৌগ এবং অজৈব যৌগের পার্থক্য সূচক বৈশিষ্ট্য সুন্দর করে একটু রিডিং দিবা, সুন্দর করে একটু রিডিং দিবা। এখানে একটু কিছু জিনিস পড়া দরকার, একটু রিডিং দিলেই হবে, বেশি কিছু লাগবে না। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট এই যে ছকটা, কারণ এই যে ছকটা আছে, ছকটার থেকে বিগত বছরে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে এবং আসবে। তুমি বললাম জানো যে সকল জৈব যৌগকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মুক্ত শিকল। মুক্ত শিকল কি? যেখানে কার্বন কার্বন গুলা একদম লম্বা হয়ে একটার সাথে শুধুমাত্র দুইটা কার্বন সংযুক্ত থাকবে। এবং সেটা কোনো শিকলটা কোনো বদ্ধ বলয় তৈরি করবে না। আর একটা হইতেছে বদ্ধ শিকল বা বলয়াকার যৌগ। এখন মুক্ত শিকলের অপর নাম বললাম অ্যালিফেটিক। অ্যালিফেটিক মনে রাখবা, অ্যালিফেটিক মানেই হচ্ছে মুক্ত শিকল। এখন মুক্ত শিকলকে আমরা জানি দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যালকেন, যেটাকে বলা হয় সম্পৃক্ত যৌগ, কারণ এদের কার্বনের 4টা হাতেই পূর্ণ থাকে। আর একটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ, যেখানে কার্বনের
কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে, যার কারণে তুমি একটা বন্ধন ভাঙতে পারো বা দুইটা বন্ধনও ভাঙতে পারো। দ্যাটস ওয়াই দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনকে বলা হয় অসম্পৃক্ত যৌগ। এখন বদ্ধ শিকলের মধ্যে একটা হচ্ছে কার্বোসাইক্লিক। কার্বোসাইক্লিক মানে কি? বদ্ধ শিকল বা বলয়াকার যৌগ বা সাইক্লিক যৌগ যেটাকে আমরা বলি। তো সাইক্লিক যৌগের মধ্যে যদি শুধুমাত্র কার্বন থাকে সেটাকে আমরা বলি হচ্ছে কার্বোসাইক্লিক। আর কার্বন ব্যতীত অন্য পরমাণু সেটার নাম আসবে কি? হেটারো। হেটারো মানে হচ্ছে ভিন্ন। তাহলে কার্বন ব্যতীত অন্য কোনো ভিন্ন পরমাণু যেরকম অক্সিজেন, সালফার, নাইট্রোজেন, সেটা যদি চক্রের মধ্যে থাকে তখন হচ্ছে সেটাকে আমরা বলবো হেটারো অ্যালিসাইক্লিক বা হেটারোসাইক্লিক যৌগ। তো তোমাকে যদি প্রশ্ন করা হয়, সাধারণত প্রশ্ন হয় নিচের কোনটি হেটারোসাইক্লিক যৌগ বা নিচের কোনটি হেটারো অ্যালিসাইক্লিক যৌগ বা নিচের কোনটি হেটারো অ্যারোমেটিক যৌগ। আসতেছি। তো কার্বোসাইক্লিকের মধ্যে আবার দুই প্রকার আছে। একটা হচ্ছে জাস্ট উইদাউট এনি অ্যারোমেটিক ক্রাইটেরিয়া, মানে কোনো অ্যারোমেটিক যৌগের কোনো বৈশিষ্ট্য তার মধ্যে নাই, বাট যৌগটা আসলে চাকরি, তখন আমরা সেটাকে বলি অ্যালিসাইক্লিক। যেমন কি সাইক্লোপ্রোপেন। কোন নামের আগে যদি সাইক্লো কথাটা দেখো তাহলে 100% সেই যৌগটা হচ্ছে অ্যালিসাইক্লিক যৌগ। তাহলে নিচের কোনটা অ্যালিসাইক্লিক যৌগ? এক নাম্বার, ইনশাল্লাহ পারবো, সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন। সাইক্লো ইথেন আবার দিয়ে দিও না। মিনিমাম 3টা কার্বন লাগে অ্যালিসাইক্লিক যৌগ হইতে হলে। কয়টা কার্বন? মিনিমাম 3টা কার্বন লাগে। এরপর হচ্ছে সাইক্লোবিউটেন, সাইক্লোপেন্টেন, সাইক্লোহেক্সেন হয়। আর এরপরে অ্যারোমেটিক যৌগ কোনটা, এটা নিয়ে বিস্তারিত আলোচনা তো আমরা ক্লাসে করছি, যে অ্যারোমেটিক বৈশিষ্ট্য কিভাবে কি আসে আমরা সবাই জানি। বেনজিন এবং বেনজিনজাত বলয় এবং বেনজিন সময় 4.4n+2 সংখ্যক পাই ইলেকট্রন, সঞ্চরণশীল পাই ইলেকট্রন। এবং সেটাও আমি দেখাইছি যে কিভাবে আমরা সেখান থেকে সঞ্চরণশীল পাই ইলেকট্রন কতটা সেটা বের করতে পারি। তোমাকে প্রশ্ন করব, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেটা হচ্ছে হেটারো অ্যালিসাইক্লিক যৌগের উদাহরণ কোনটা? উত্তর হচ্ছে ইথিলিন অক্সাইড বা ইপক্সি ইথেন। এটা একদম টানা মুখস্থ করবা। এটা একদম কি মুখস্থ করবা? টানা মুখস্থ করবা। আর একটা হচ্ছে দেখো, এই যে থায়োফিন, পাইরোল আছে, পিরিডিন আছে, তাই না? বিভিন্ন যৌগ আছে, এগুলি কি হেটারো অ্যারোমেটিক যৌগ। তুমি নাম দেখলে বুঝতে পারবা। তাহলে এইখানে নিচের কোনটা হেটারো অ্যালিসাইক্লিক যৌগ? উত্তর হচ্ছে ইথিলিন অক্সাইড বা ইপক্সিথেন। আর নিচের কোনটা হেটারো অ্যারোমেটিক যৌগ? এই দুইটা উদাহরণ সহ একদম টানা মুখস্থ রাখতে হবে। এরপরের পেজেই আছে, এটা খুব বেশি পরিমাণ আসে। এইখানে একটা কথা বলে দিই, যদি আমি তোমাকে বলি ইথিলিন অক্সাইড আয়ন, ইথিলিন অক্সাইড কি? আয়ন। ঠিক আছে, মানে জিনিসটা হচ্ছে এরকম হয়, CH2 বন্ড CH2, মাঝখানে অক্সিজেন, তার সাথে একটা আয়ন, পজিটিভ আয়ন থাকে। তো সেক্ষেত্রে এই যখন আয়ন কথাটা পাবা তখন এর মধ্যে ইলেকট্রনগুলা সঞ্চারণশীল হয়ে যায়। কি হয়ে যায়? সঞ্চারণশীল হয়ে যায়। তখন বললাম সে আর হেটারো অ্যালিসাইক্লিক না থেকে হেটারো অ্যারোমেটিক হয়ে যায়। তাহলে এইখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যদি বলে শুধুমাত্র ইথিলিন অক্সাইড বা ইপক্সি ইথেন, তুমি কি দেখাবা? হেটারো অ্যালিসাইক্লিক। আর যদি প্রশ্ন দেখো বলতে ইথিলিন অক্সাইড আয়ন, সেখানে কি দেখাইতে হবে? হেটারো অ্যারোমেটিক। কারণ কি? আয়ন থাকার কারণে ভেতরে ইলেকট্রনগুলো সঞ্চালনশীল হয়ে যায়। ঠিক আছে, এই ছক থেকে এইটুকি আমাদের একটু সমস্যা হয়তো, এর চাইতে বেশি আসলে আমাদের কিছু লাগবে না। এই যে হেটারো বিষম চাক্রিক মানে বললাম হেটারোসাইক্লিক। এই যে হেটারোসাইক্লিক, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখতে হবে। হেটারোসাইক্লিক বিষম চাক্রিক মানে কি? হেটারোসাইক্লিক। তাহলে হেটারোসাইক্লিকের মধ্যে তারপরে কি বলছে? অ্যারোমেটিক যৌগ কোনটা? 100% পিরিডিন। 100% পিরিডিন, তাই না? এটা তো আমরা সবাই জানি। আমরা একটু পরে জাস্ট উদাহরণগুলো দেখব, সমস্যা নেই, এত কিছু তোমার প্রয়োজন নাই। আমি একটু জাস্ট কোশ্চেনের মধ্যে আসি। দেখো কোশ্চেনটা করছে, কোনটি পুনর্বিন্যাসের ফলে ইউরিয়া তৈরি হয়? এই যে ডেন্টাল 23-24। তাহলে আমরা জানি কি অ্যামোনিয়াম সায়ানেট, CNO। এই যে জৈব যৌগ তৈরিতে কোন মৌলিক পদার্থ লাগে? এটা অনেক আগের প্রশ্নটা আসলে ভুল।
প্রশ্নটা আসলে ভুল, ঠিক আছে, এই দিক নিয়ে মাথা ঘামায়ও না। ফ্রেডরিক উহলার ইউরিয়া প্রস্তুতির সময় নিম্নের কোন দ্রবণ যোগ করেন? এই জন্যই বিক্রিয়াটা প্রশ্ন করতে বলছিলাম, লেড সায়ানেটের দ্রবণ যোগ করেন। এই জন্যই আমি তোমাকে বলছিলাম যে তুমি বিক্রিয়াটা একটু দেখো, যাতে করে তুমি প্রশ্ন আসলে সেখান থেকে পারো, ঠিক আছে, সেখান থেকে পারো। এই হচ্ছে তোমার বিক্রিয়াটা ছিল উপরের দিকে। দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে লেড সায়ানেট সে যোগ করলে অ্যামোনিয়াম সায়ানেট সে পাইছিল আর লেড ক্লোরাইড পাইছিল। পরবর্তীতে অ্যামোনিয়াম সায়ানেট পুনর্বিন্যাসিত হয়ে ইউরিয়া তৈরি করছিল। তাহলে মেইন বিক্রিয়কটা কি ছিল? দুইটা বিক্রিয়ক, একটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে লেড সায়ানেট। এই জিনিসটা আমাদের, এই জন্য আমি তোমাকে বিক্রিয়াটা পড়তে বলছিলাম। আচ্ছা, আসো এবং পরবর্তী প্রশ্নটা আমরা একটু দেখি। পরবর্তী প্রশ্নটা বলতে, এই দেখো, এই যে যৌগটা একটা দিচ্ছে, সুন্দর যৌগ, নিচের কোনটি জৈব যৌগ নয়? হাজারি স্যারের প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বলতে জৈব যৌগ নয়, আমরা জানি যত ধাতব সায়ানাইড এবং হাইড্রোজেন সায়ানাইড HCN জৈব যৌগ নয়। কোন জৈব যৌগ প্রথম পরীক্ষাগারে প্রস্তুত করা হয়? উত্তর হচ্ছে ইউরিয়া, NH2CO। এটা কোন ধরনের বিক্রিয়া? এটা অ্যাকচুয়ালি একটা, এই জায়গাটা অ্যাকচুয়ালি তুমি খেয়াল করো, এই দুইটার মধ্যে অ্যাকচুয়ালি বিন্যাস হয়ে পুনর্বিন্যাস বিক্রিয়া, বাট বিক্রিয়াটা আসলে সমানুকরণ বিক্রিয়া। মানে কি, উভয় পাশে দেখো নাইট্রোজেন কতগুলো আছে? নাইট্রোজেন দুইটা আছে, একটা দুইটা, নাইট্রোজেন দুইটা। হাইড্রোজেন কয়টা আছে? চারটা। হাইড্রোজেন কয়টা আছে? চারটা। কার্বন কয়টা আছে? কার্বন একটা আছে। অক্সিজেন কয়টা আছে? অক্সিজেন একটা আছে। তাহলে উভয় পাশে পরমাণুর সংখ্যা সমান হলে সেটাকে আমরা কি বিক্রিয়া বলবো? সমানুকরণ বিক্রিয়া। ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে কোন মৌল? আমরা জানি কার্বন মৌল। ইউরিয়া গঠনে H2 and CONH2 এটি কি? আমি তোমাকে বলছিলাম CONH2 এটা একটা অ্যামাইড যৌগ। এটা একটা কি যৌগ? অ্যামাইড যৌগ। ফুলারিন্স কি? এটা একটা C60 যৌগ বা 660। এই প্রশ্নটা খেয়াল করে, একটা পলিমারীয় যৌগ, কার্বনের ত্রিমাত্রিক রূপভেদ C60 যৌগ এবং C60 ক্যাটিনেটেড রূপভেদ। এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে যে ফুলারিন বলতে যে শুধু C60 কেই বোঝায় তাই না, C60 কে বোঝায় তাই না। আর এটা একটা পলিমারীয় যৌগ বলা যায় না, এটা কার্বন একটা ত্রিমাত্রিক রূপভেদ। 9 এর বি, দেখি আমাদের কারেক্ট আনসার ঠিক আছে কিনা। 100% ঠিক হবে। আমি তোমাকে একটা কথা বলি, ফুলারিন্স বলতে বললাম অনেক C30, C32, C42, C50, C60 এদেরকেও বোঝায়। তো শুধুমাত্র C60 যৌগ ফুলারিন্স না। আর C60 ক্যাটিনেটেড রূপভেদ না, C60 তো এখানে আছে, তাহলে C60 কেন? সবাইকে বোঝায়। আর পলিমারীয় যৌগ নয়, ফুলারিন্স একটা পলিমারীয় যৌগ নয়, কার্বনের ত্রিমাত্রিক রূপভেদ। এইটা হচ্ছে অ্যাকচুয়াল কথা, এইটা হচ্ছে অ্যাকচুয়াল উত্তর। আচ্ছা, এইখানে আমি তোমাকে একটা জিনিসটা সুন্দর করে একটু ক্লিয়ার বলি, সেটা হচ্ছে আমাদের যে ফুলারিন্স সমূহ, ফুলারিন্স এর ক্ষেত্রে তোমাকে সুন্দর করে 1 নাম্বার কথা মনে রাখতে হবে, এটা হচ্ছে কার্বনের ত্রিমাত্রিক কি রূপভেদ। ঠিক আছে, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, এটা বললাম কার্বন ন্যানো কণা। কার্বন কি? কার্বন ন্যানো কণা। আচ্ছা, ফুলারিন্স বলতে আমরা বললাম C60, C70, C90 সবগুলাকে একত্রেই বুঝি, সবগুলাকে একত্রে আমরা বলি ফুলারেন্স। এর মধ্যে আমাদের C60টা হচ্ছে একটা বিশেষ নাম আছে, যেটাকে আমরা বলি হচ্ছে বাকিবল। কি বলি? বাকিবল বা বুক মিনিস্টার। শুধুমাত্র C60টাকে, C60 ফুলারিন্সের মধ্যে একটা যৌগ, যাকে আমরা বাকিবল বা বুক মিনিস্টার বলি, এবং যার বেলায় আমরা বলি যে sp2 সংকরিত এবং 720 হচ্ছে তার আণবিক ভর। ঠিক আছে, এই কথাটা মাথায় রাখতে হবে। এবং সবসময় মনে রাখতে হবে ফুলারিন্সটা কখনোই পলিমার নয়। কি নয়? পলিমার নয়। এরা কার্বনের ত্রিমাত্রিক রূপভেদ এবং কার্বন ন্যানো কণা। ঠিক আছে, এরা সেমিকন্ডাক্টর হিসেবেও ব্যবহৃত হয়, খুবই গুরুত্বপূর্ণ। সেমিকন্ডাক্টর
কন্ডাক্টর হিসেবে বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রপাতিতে ব্যবহৃত হয়। ইনশাল্লাহ এই টপিকটা এইখানে কিছু জিনিস মনে রাখলে 1 2 3 4 5 6টা লাইন লিখছি মনে রাখলে আর কোনো সমস্যা করবে না ফুলারিসে। এই দেখো আবার বলছে জৈব যৌগ নয়, মিথাইল মূলক আছে, মিথাইল মূলক আছে, মিথাইল মূলক থাকলে সেটা জৈব যৌগ। ধাতব সায়ানাইড জৈব যৌগ নয়। সো এরকম তুমি প্রত্যেকটা প্রশ্ন আসলে পাবা, এখান থেকে আসলে সেরকম কোনো সমস্যা আর নাই। আচ্ছা 14 নম্বরে বলছে নিচের কোনটা হাইড্রো, আচ্ছা আমরা একটু সকল প্রশ্নটা একটু সলভ করে যাই। আধুনিক জৈব রসায়নের জনক, জৈব রসায়নের জনক কে? উহলার। নিচের কোনটি প্রধানত হাইড্রোকার্বন ধারণ করে? উত্তর হচ্ছে পেট্রোল। আমরা জানি পেট্রোল হচ্ছে তরলীকৃত হাইড্রোকার্বনের ভান্ডার। কোনটি জৈব যৌগ নয়? দেখো ধাতব কার্বাইড পাইছো, তাহলে সঠিক উত্তর সি। ঠিক আছে, এখানে কার্বন সালফাইড আছে। এখন কাহিনী হচ্ছে এইটাও জৈব যৌগ নয়, কার্বন সালফাইড কার্বন জৈব যৌগ নয়, কিন্তু তুমি যদি সি পাও ক্যালসিয়াম কার্বাইড এইটা দিবা। ঠিক আছে, যৌগ প্রশ্নটা একটু ভুল, কার্বন সালফাইড এটাও আসলে জৈব যৌগ নয়। কার্বাইড, সালফাইড, সায়ানাইড, আমি জিনিসটা একটু সুন্দর করে তোমাকে বুঝায় লিখি, বুঝায় বলে দিই, দাঁড়াও। ওই জন্য এই যে এখানে বলছিলাম আমরা ধাতব কার্বাইড, ধাতব সায়ানাইড বা হাইড্রোজেন সায়ানাইড, সাথে মনে রাখবা ধাতব সালফাইড, ধাতব সালফাইড, সালফাইড বা কার্বনেরও সালফাইড, ধাতব বা কার্বনের কি? কার্বনের সালফাইড, এরাও বললাম আসলে জৈব যৌগের মধ্যে পড়বে না, এরাও জৈব যৌগের মধ্যে পড়বে না। তো কারেক্ট আনসার দুইটাই, কিছু করার নাই। গুহ স্যারের বইতে শুধুমাত্র এ দিছে, যদি পরীক্ষায় প্রশ্ন হবে ভাই পরীক্ষা আসলে কোনটা দাগাবা, উত্তর হচ্ছে এ দাগাইতে হবে, কিছু করার নাই। কোন যৌগটি হাইড্রোকার্বন নয়? টলুইন হাইড্রোকার্বন, বিটুমিন হাইড্রোকার্বন, সাইক্লোহেক্সেন হাইড্রোকার্বন, পলিস্টাইরিন। গেল, এখানে বললাম কি বলছে? পলিস্টারিন বলে নাই, পলিস্টারিন বলে নাই, পলিস্টারিন বললাম একটা জৈব যৌগ, এটা বললাম বলছে পলিস্টাইরিন। ঠিক আছে, আসলে প্রশ্নটাও ঠিক না, প্রশ্নটা একটু ভুল আছে, বাট কারেক্ট অ্যান্সার হইতেছে এক্ষেত্রে যদি নাই দেয়, যদি নাই বলে এবং সেম এই প্রশ্নটা দেয় তখন তোমাকে এ দাগাইতে হবে। ঠিক আছে, তখন তোমাকে এ দাগাইতে হবে। তোমাকে আমি একটা জিনিস দেখাই দাও, সেটা হচ্ছে আসলে পলিস্টাইরিন, সাইক্লোহেক্সেন, টলুইন, বিটুমিন সবই বললাম হাইড্রোকার্বনের মধ্যেই পড়ে, অ্যাকচুয়ালি হাইড্রোকার্বনের মধ্যেই পড়ে, কিন্তু যদি প্রশ্নটা এসে যায় তোমাকে এইটা এ পলিস্টাইরিনটা দাগাইতে হবে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি তোমার হাইড্রোকার্বন সাথে একটু এক্সেপশনাল আছে, এই জন্য এই উত্তরটা নিছে। আচ্ছা এখান থেকে আমরা সেটা কিছু পড়বো না, আমরা একটু চলে যাব, সেটা হচ্ছে এর পরের পার্টটায়। কোশ্চেনগুলো অবশ্যই তোমরা খুব সুন্দর করে সলভ করবা। আচ্ছা এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই ছকটা, এই ছকটা সেটা হচ্ছে আমাদের অ্যালকেন, ইথেন মানে কি? অ্যালকেনে আমরা সবাই জানি কত সংকরিত, কত পার্সেন্ট বৈশিষ্ট্য, কার্বন দূরত্ব কত। এই ছকটা খুব সুন্দর করে, এখানে আমার পড়ায় দেওয়ার কিছু নাই, তোমরা নিজে 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 সুন্দর করে মুখস্থ করবে, এবং তোমরা প্রায় সবাই জানো কার্বন কার্বন একক বন্ধনের দূরত্ব কত, 0.154 ন্যানোমিটার, দ্বিবন্ধনের দূরত্ব আর একটু কম, ত্রিবন্ধনের দূরত্ব আর একটু কম, বেনজিনের দূরত্বটা কত, 0.139 ন্যানোমিটার ইন কেস অফ ইট ইজ বেনজিন। ঠিক আছে, আচ্ছা এগুলি তোমরা জানো, এগুলো থেকে কিছু করার নাই। সমগোত্রীয় শ্রেণী কি জিনিস, এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। দেখো সমগোত্রীয় শ্রেণী কি জিনিস, ধরো আমি বললাম যে এই পাশে হচ্ছে মিথেন দিলাম আর এই পাশে হচ্ছে ইথেন দিলাম, তাহলে এই মিথেন এবং ইথেন এরা পরস্পরের কি? সমগোত্রক, অর্থাৎ একই কার্যকরী মূলক যুক্ত সকল যৌগরাই হচ্ছে সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। ঠিক আছে, একই মায়ের পেটের সন্তানরা যেমন আমরা ভাই বলি, একই কার্যকরী মূলক যুক্ত যৌগগুলোকে আমরা সমগোত্রক বলি। তো এইখান থেকে সংজ্ঞাটা আমাদের লাগবে, এবং তোমাদের মনে রাখতে হবে যে সমগোত্রীয় শ্রেণীর পাশাপাশি দুইটা গোত্রক তথা দুইটা যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে। কি মূলক? মিথিলিন মূলকের পার্থক্য। এই জিনিসটা বললাম খুবই গুরুত্বপূর্ণ। দেখো বলতেছো তুমি মিথেন হচ্ছে CH4 আর এই পাশে বলতেছো CH3 বন্ড CH3, তাহলে তুমি বলো তো এখানে কি লেখা যায়? C2H6
-CH4, দেখো তো কি আসে, সি আসে আর এই পাশে H2 আসে, বিয়োগ করো 6 2 4, তাহলে 2 আর 2 এর থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে CH2 মূলক, এটা হচ্ছে মিথিলিন মূলক। এই মূলকটার নাম কি? মিথিলিন মূলক। খুবই খুবই গুরুত্বপূর্ণ, নিচের কোনটা মিথিলিন মূলক, একদম টানা মুখস্থ রাখতে হবে, একদম টানা মুখস্থ। আচ্ছা, সমগোত্রীয় শ্রেণী পাইলাম, তোমাকে এখন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কার্যকরী মূলকের সংজ্ঞাটা আমাদের খুব জানতে হবে। কার্যকরী মূলক কাকে বলে সংজ্ঞাটা আমাদের পড়লেই হবে। আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কার্যকরী মূলকের একটা ছক আছে আমাদের এই জায়গাটায়। তোমাদের প্রত্যেকের এই ছকটা একদম টানা মুখস্থ রাখতে হবে যে কোন যৌগের কার্যকরী মূলক কোনটা। এটা হচ্ছে তোমার ফার্স্ট এন্ড ফরমোস্ট কাজ। এইখান থেকে ইনফিনিটি স্টার টপিক, ইনশাল্লাহ এইখান থেকে একটা প্রশ্ন কমন পায় যেতে পারো নেক্সট বার। একদম প্রত্যেকটা কোশ্চেন, হ্যালো অ্যালকেন, অ্যামিন, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাস্টার, অ্যামাইড, নাইট্রাইল বা সায়ানাইড, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, একদম টানা মুখস্থ করে ফেলতে হবে। প্রত্যেকটা মূলক একদম টানা মুখস্থ আমাদের থাকতে হবে, ঠিক আছে? এইখানে হাজারি স্যারের বইতে একটু কম আছে, চলো আমরা একটু এক্সট্রা টপিকটাও পড়ে ফেলি। এক্সট্রা টপিকের মধ্যে ফার্স্ট যে কথাটা পড়তে হবে সেটা হচ্ছে ভাইয়া যে দেখো, আমি তোমাকে যদি একটা কথা বলি, জিনিসটা হচ্ছে এরকম লিখি, দেখো সেটা হচ্ছে এই মূলকটার নাম কি? নাইট্রো মূলক, তাই না? আচ্ছা, তাইলে এই মূলকটার নাম কি হবে? নাইট্রোসো মূলক। নাইট্রোসো মূলক, এটা তুমি মেডিট্রিক্সেও পাবা, আবার তোমার ধরো ওটাকে কি বলে, যে কোনো মেডিট্রিক্স পাবা বা ডাইজেস্টে পাবা, যে কোনো জায়গায় পাবা। এখন আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখো এইটা যদি সায়ানাইড হয়, তাহলে আমি যদি জিনিসটাকে জাস্ট এনটাকে মাঝখানে আর কার্বনটাকে অপর পাশে দিয়ে দিই, এইটা কি হয়ে যাবে? মানে কি, নাইট্রোজেনের মাঝখানে দুই পাশে কার্বন, তাহলে সেটা হয়ে যাবে আইসোসায়ানাইড। কি হয়ে যাবে? আইসোসায়ানাইড মূলক। মনে থাকবে, সিএন মানে হচ্ছে নাইট্রাল বা সায়ানাইড, আর এনসি মানে হচ্ছে আইসোসায়ানাইড। আর একটা আছে এসএইচ, এই মূলকটার নাম কি বলতো? থায়োল মূলক। কি মূলক? থায়োল মূলক, ঠিক আছে? আর আমাদের কিছু লাগবে না, আর বাকিগুলো আমরা জানি, ঠিক আছে? এখানে আর সেরকম কিছু লাগবে না। একটা জিনিস তোমাদের একটু মুখস্থ রাখতে হবে, যদিও এর পরের পার্টে আছে, তো আরো এর পরের পার্টে নাই, খেয়াল করো। দাঁড়াও, অ্যামাইড যে মূলকটা স্টুডেন্ট সবচেয়ে বেশি ভুল করে, অপশনে COONH2 থাকবে, এইটা বললাম অ্যামাইড মূলক না, খবরদার, এইটা বললাম অ্যামাইড মূলক না। অ্যামাইড মূলকে CONH2, সবসময় মাথায় রাখবা যে আমাদের শেষে হচ্ছে COOH টা থাকে, ঠিক আছে? এইভাবে এটা হচ্ছে কিসের মূলক? কার্বক্সিলিক অ্যাসিডের মূলক। এখন এই হাইড্রোক্সিল মূলকটা হচ্ছে প্রতিস্থাপিত হয়, সে প্রতিস্থাপিত হইতে পারে NH2 দ্বারা, হ্যাঁ, সে প্রতিস্থাপিত হইতে পারে সায়ানাইড দ্বারা, যে কোনো কিছু দ্বারা হইতে পারে, এটা ডাজন্ট ম্যাটার, ওকে? এরপরে তোমার কাজটা হইতেছে, আচ্ছা এইখানে একটা গুরুত্বপূর্ণ লাইন আছে, আমাদের জানতে হবে নিচের কোন যৌগের কোনো বিশেষ কার্যকরী মূলক নাই, বা কোনোই কার্যকরী মূলক নাই। উত্তর হচ্ছে অ্যালকেন। এই প্রশ্নটা খুব কমন একটা প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন, ওকে? এখন আসো জৈব যৌগের নামকরণটা একটু পরে ঢুকবো, তোমার অ্যাকচুয়ালি এখান থেকে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে, দাঁড়াও, এই যে যৌগটা, এই জিনিসটা ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, একদম টানা মুখস্থ রাখতে হবে, একদম টানা মুখস্থ, ঠিক আছে? একদম কার্যকরী মূলকের সমগোত্রীয় শ্রেণীর অগ্রগণ্যতার ক্রম অনুযায়ী কোনটা উপরে কোনটা নিচে প্রচুর পরিমাণে আসে, ওকে? এইটা একদম টানা মুখস্থ রাখতে হবে। দেখো আমি মনে রাখতাম প্রথমে অ্যাসিড, কার্বক্সিলিক, তারপরে লিগনিক, তাহলে প্রথমে কি থাকবে? অ্যাসিড, লিগনিক। আচ্ছা, এরপরে আবার অ্যাসিড, কিন্তু অ্যাসিড কি হয়ে যাবে? একটা হয়ে যাবে হেলা আর একটা হয়ে যাবে অ্যামা, মানে লাইড আর মাইড, তাহলে লিগনিক লাইড মাইড নাইড। নাইড মানে কি?
নাইট মানে হচ্ছে নাইট্রাল বা সায়ানাইড। তাহলে প্রথমেই খেয়াল করবা যে অ্যাসিড, তাহলে যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে কার্বক্সিলিক নিক, তাহলে সালফোনিক অ্যাসিড, এরপর হচ্ছে অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড। আগে মনে রাখতে হবে ল আগে, লাইড মাইড, এরপরে কি সায়ানাইড, মাইড লাইড মাইড নাইড, এরপরে হচ্ছে হাইড, টোন হল কিটোন অ্যালকোহল, থায়োল অ্যামিন, থায়োল অ্যালকোহল, থায়োল অ্যামিন অ্যালকিন অ্যালকাইন অ্যালকেন। খেয়াল করো অ্যালকিন অ্যালকাইন অ্যালকেন নরমালি মুখস্থ থাকবে, উপরে মিন কিন দিয়ে তুমি মুখস্থ রাখতে পারবা। কিটোন তাহলে অ্যালডিহাইড কিটোন অ্যালকোহল, অ্যালডিহাইড কিটোন অ্যালকোহল, পড়ো অ্যালডিহাইড কিটোন অ্যালকোহল, হলটা হয়ে যাবে থায়ল, হল অল থায়ল, তারপর হয়ে যাবে কি মিনকিন কাইনকেন। তুমি 2-4 বার আমি যে সিস্টেমে পড়াইলাম সেই সিস্টেমে পড়ো, ইনশাআল্লাহ তোমার মুখস্থ হয়ে যাবে, এইখান থেকে আর কিচ্ছু নাই। আমরা চলে আসবো তাহলে এই যে ছকটা, এই ছকটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখান থেকে প্রশ্ন আসবে, কার্যকরীমূলকের অগ্রগণ্যতার ক্রম। আচ্ছা আসো আমরা একটু প্রশ্নে আসি। প্রশ্ন মানে আসলে একটু আগে আসি, আসলে প্রশ্নটা তোমরা সলভ করে নিবা, ঠিক আছে? প্রশ্নটা তোমরা সলভ করে নিবা, এই প্রশ্নটা একটু পরে আসে, ঠিক আছে? যে অ্যালকোহল এবং কার্যকরীমূলক উভয় পাওয়া যায়, প্রশ্নটা একটু পরে আসে, দিছে আগে, আমরা একটু পরেই পড়বো, সমস্যা নাই। ল্যাকটিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড এবং অক্সালিক অ্যাসিড, সবসময় মনে রাখতে হবে যে তোমার আর কিচ্ছু না, এই 4টা প্রশ্ন আগের থেকে ইম্পর্টেন্ট ছিল, এদের স্ট্রাকচারটা তোমাকে জানতে হবে, জাস্ট স্ট্রাকচারটা হুবহু জানার দরকার নাই যে ল্যাকটিক অ্যাসিড দেখতে এরকম, ম্যালিক অ্যাসিড দেখতে এরকম, ফিউমারিক অ্যাসিড দেখতে এরকম, অক্সালিক অ্যাসিড দেখতে এরকম, এই জিনিসটা জাস্ট তোমার জানতে হবে, যেটা হচ্ছে তোমার এই জায়গাটায় দিছে, দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি। এটা একটু পরে আসছে, আমরা একটু পরেই যাই, এখন আপাতত না যাওয়াই ভালো, এই সমস্যা হবে, আমরা পরেই দেখব না। আচ্ছা আসো, নিচের কোন যোগে যে নাইট্রাল কার্যকরীমূলক আছে, দেখো প্রশ্নটা 2বার আসছে, ডেন্টাল 23-24, মেডিকেল 22-23। নাইট্রাল মানে কি? সিএন, সায়ানাইড, এই যে। আচ্ছা তো এই যে এইরকম টাইপের প্রশ্ন আসবে, ইথানোইক অ্যানহাইড্রাইড এর সংকেত কোনটি? এই জিনিসটা বললাম খুব ইজি একটা প্রশ্ন, সবসময় মনে রাখতে হবে অ্যানহাইড্রাইড, ইথানোইক অ্যানহাইড্রাইড। দাঁড়াও তোমাকে আমি কার্যকরীমূলকের যে ইটা কই গেল, কার্যকরীমূলকের যে নামটা কই গেল, অ্যানহাইড্রাইড, এই যে অ্যানহাইড্রাইডের সংকেতটাই আমি তোমাকে দেখাচ্ছি চাচ্ছিলাম, এখানে অ্যানহাইড্রাইডের সংকেতটা দেয় নাই, এইখানে অ্যানহাইড্রাইডের সংকেতটা দেয় নাই। তুমি যদি মেডিটিক্স খুলো বা তোমার কাছে যদি ডাইজেস্ট থাকে, তুমি সুন্দর করে দেখতে পাবে এখানে একটা বিশাল সুন্দর একটা ছক আছে, ঠিক আছে? সুন্দর একটা ছক করে দেওয়া আছে, প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, একদম 3 স্টার টপিক এই পোড়া পৃষ্ঠাটার থেকে। এবং এইখানে দেখো এই যে এটা কবির স্যারের বইয়ের প্রশ্ন, আমি এদের জন্যই দেখাতে যাচ্ছিলাম যে অ্যানহাইড্রাইটের সংকেতটা খেয়াল করো, COOCL, এটা যদি অন্ধকার লাগতেছে COOCO। তাহলে তুমি কি করবা, এই পাশে ছোট্ট করে আমি যেভাবে লিখতেছি লিখে ফেলো অ্যানহাইড্রাইট, অ্যানহাইড্রাইট এর সংকেত কি? COOCO, এটা হচ্ছে অ্যানহাইড্রাইট। আর একটা জিনিস আছে যেটা তোমাকে দিতে হবে, সেটা হচ্ছে লেখো অ্যানহাইড্রাইট। আচ্ছা আর একটা হচ্ছে এই যে NCS, তাহলে এটা কি হবে? NS থায়োসায়ানেট হবে, আইসোথায়োসায়ানেট, হ্যাঁ ঠিক আছে, থায়ো, কারণ মানে কি খেয়াল করো, এটা তো আইসোথায়ানাইড ছিল, তার সাথে একটা এস যুক্ত, আমার হচ্ছে থায়ো, তাহলে আইসোথায়োসায়ানেট। মনে রাখবা CN এটা হচ্ছে সায়ানাইড, আর যখনই NC আসবে তখন নামের আগে আইসো কথাটা আসবে, ঠিক আছে? আইসোথায়োসায়ানেট। তাহলে এই 2টা জিনিস আমাদের কবির স্যারের বইতে এক্সট্রা জিনিস দেয়া আছে। প্রশ্নটা আমি তোমাকে এই জন্য ব্যাখ্যা করে একটু সময় নিয়ে দেখাইলাম, কারণ হইতেছে প্রশ্নটা তাহলে তুমি বুঝতে পারতেছো যে প্রশ্নটা আসলে কোথা থেকে আসছে, কবির স্যারের অনুশীলনী। এটা বললাম কবির স্যারের অনুশীলনী প্রশ্ন, তুমি সলভ করলেই পাবা।
এই যে জৈব যৌগের নামকরণে অগ্রাধিকার কোনটা দিবে? আরে ভাই অ্যাসিড পাইছি মানে অগ্রাধিকার। নিচের কোনটি কার্যকরী মূলক? সঠিক, কিটোন সঠিক। অ্যাসিড অ্যাস্টার না, অ্যাসিড হচ্ছে RCOOR, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা এইখানে একটা কথা, RCOR, আরসি, এই যে সমস্যাটা এই জায়গাটায়, ROR এটা হচ্ছে অ্যাস্টারের সংকেত। জৈব অ্যাসিড COOH, অ্যালকেন নাইট্রাইল সেটা হচ্ছে RCN, নাইট্রাইল মানে কি সায়ানাইড CN। এই জন্য আমি তোমাকে একটু গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমাকে এইখান থেকে দুইটা জিনিস পড়তে হবে, সকল মূলকের নাম, আর 2 নাম্বার অগ্রগণ্যতার ক্রম বারবার করে মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা আসো, এখান থেকে আমরা সেরকম কিছু করব না, আমরা নামকরণের মধ্যে আসলে একটু ঢুকবো। দেখো জৈব যৌগের নামকরণের 3টা পদ্ধতি আছে। 1 নাম্বার সাধারণ পদ্ধতি, 2 নাম্বার উদ্ভুত পদ্ধতি, 3 নাম্বার জেনেভা পদ্ধতি। জেনেভা পদ্ধতি তোমার পড়ার কোনো প্রয়োজন নাই, এটা একাডেমিকের পড়া, অ্যাডমিশন মেডিকেল অ্যাডমিশনের জন্য কোনো দরকার নাই। সাধারণ বা প্রচলিত পদ্ধতির একটা কথা আছে, আমি তোমাকে বলতেছি। সাধারণ পদ্ধতির চাইতে উদ্ভূত পদ্ধতিটা বেশি লাগবে। দাঁড়াও, আমি একটা লাইন খুঁজতেছি। আচ্ছা দেখো, তোমাকে যখন তুমি জিনিসটা বুঝবা যে সাধারণ পদ্ধতিতে আমরা সাধারণত এন, আইসো, নিও শব্দটা ব্যবহার করি, তুমি দেখবা যে একদম চেইন, একদম কি আছে চেইন, তাহলে চেইনের শেষে এন দিয়ে মনে রাখবা এটা হচ্ছে এন, এটা কি এন। আর আইসো, আইসো মানে হচ্ছে তুমি দেখো যে এইখানে একটা কার্বন আছে, সেই কার্বনের কয়টা, 3 দিক থেকে হচ্ছে, 3 দিক থেকে কার্বনটা 3টা কার্বনের সাথে যুক্ত আছে, তাই না? এটা হচ্ছে আইসো। আর সবচাইতে লাস্ট পার্ট হচ্ছে নিও। এখানে একটা কার্বন আছে, 4টা কার্বন, 4টা হাত, 4টা হাতই কার্বন দ্বারা পূর্ণ। তাহলে 4টা হাত যদি পূর্ণ থাকে সেটা হচ্ছে নিও। যদি কার্বনের দেখো 3টা দ্বারা 3টা হাত কার্বনের সাথে যুক্ত, সেটা হচ্ছে আইসো। আর একদম চেইন সদৃশ যে স্ট্রাকচারটা, এখানে একটা কার্বন কয়টা, 2টা পাশাপাশি অবস্থিত 2টা কার্বনের সাথে সংযুক্ত আছে, সেটা হচ্ছে এন। এইভাবে 4 3 2 ফর্মুলা আমরা ইউজ করি। মেইন কথাটা হচ্ছে এখান থেকে একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে উদ্ভূত পদ্ধতি, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। উদ্ভূত পদ্ধতি ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে, খেয়াল করো। আচ্ছা আরেকটা কথা আছে যে ভাইয়া, একটা হচ্ছে এই প্রশ্নটা আমি একটু বুঝি নাই, যে এটা হচ্ছে আইসো তো বুঝলাম যে এখানে কার্বনটা আসলে 3টা হাত দ্বারা পূর্ণ, তাহলে এইটা আবার সেক কেন হইলো? এটা আবার সেক কেন হইলো? তুমি যদি খেয়াল করো যে এই পাশে যে কার্বনটা অ্যাকচুয়ালি হাতটা ফাঁকা, সে আসলে 2টা কার্বনের সাথে সংযুক্ত আছে। কয়টা কার্বনের সাথে সংযুক্ত আছে? 2টা। এইখানে বললাম যে কার্বনটা ফাঁকা আছে সে বললাম যুক্ত নাই, তারপরেরটা যুক্ত আছে। এটা হচ্ছে আইসো বিউটাইল, নরমাল বিউটেনের সাথে জাস্ট তুমি একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিছো। কিন্তু তুমি এখন কি করছো, তুমি এমন জায়গা থেকে হাইড্রোজেন বের করছো যার তারপরে যার আগে কার্বনের আবার 2টা কার্বনের সাথে সংযুক্ত আছে, তখন সেটা সেক হবে। আর এই পাশে যে জিনিসটা আছে এটা হচ্ছে সি হবে, এখানে লেখে না, এটা হচ্ছে টারশিয়ারি মূলক। টারশিয়ারি মূলক তো তুমি বুঝোই, 3 ডিগ্রিকে আমরা টারশিয়ারি বলি। 3 ডিগ্রি হয়েছে না? অবশ্যই হয়েছে। এই যে 1টা 2টা 3টা, এখানে 3 ডিগ্রি কার্বন কার্বন তৈরি আছে, সেইটা তুমি বুঝো। সেকটা নিয়ে একটু সমস্যায়, মনে রাখবা যে যেই হাত, যেই কার্বনটা অ্যাকচুয়ালি মূলকের সাথে যুক্ত আছে, এই যে সেইটা যদি 2টা কার্বনের সাথে সংযুক্ত থাকে সেটা হচ্ছে সেক হবে। আচ্ছা এখন আসো উদ্ভূত পদ্ধতির বেলায়, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। উদ্ভূত পদ্ধতিতে অ্যালকেনের সদস্যগুলোকে সবসময় মিথেনের জাতক রূপে, আর এই যে মিথানলকে কার্বিনল ধরা হয়। কি ধরা হয়? কার্বিনল। একদম টানা মুখস্থ কার্বিনলের সংকেত। তাহলে আমি যদি তোমাকে বলি মিথাইল কার্বিনল, তার মানে কার্বিনলের সাথে আরেকটা মিথাইল যুক্ত হবে। এই দেখো, এটাকে বলা হয় মিথাইল মিথেন, এটাকে কি বলা হবে? ইথাইল মিথেন, এটাকে কি বলা হবে? ট্রাইমিথাইল মিথেন। আবার এটুকের নাম কি? কার্বিনল, তার আগে কি আছে? মিথাইল। দেখো মিথাইল কার্বিনল, এই 3টা সংকেত বললাম প্রচুর পরিমাণে আসে। ইথাইল কার্বিনল, তোমাকে আগে কার্বিনল দেখতে হবে, কার্বিনল, তারপর ইথাইল মূলক, দেখো আছে আছে, তাহলে কারেক্ট আনসার এইটা। এই হচ্ছে তোমার
উদ্ভূত নামের যে পদ্ধতি আছে সেই উদ্ভূত নামের পদ্ধতি থেকে প্রশ্ন এইভাবে আসবে। যেরকম ওই পাশে MCQ 2.4 তুমি যদি দেখো বলতে মিথাইল কার্বিনলের সংকেত, তাহলে তুমি আগে কার্বিনল খুঁজো। CH2 CH3OH এটা হচ্ছে কার্বিনলের সংকেত, CH3OH। তার সাথে আছে মিথাইল, তাহলে CH3। তাহলে এর সাথে যখন A যুক্ত হবে তখন এখান থেকে কি হবে, একটা হাইড্রোজেন কমে যাবে, তখন যৌগটা হবে হচ্ছে CH2OH। দ্যাটস ইট। বুঝো নাই কথা? বুঝো নাই? আসো দেখাই। আমার কার্বিনলের সংকেত কি ছিল? CH3OH। তাহলে এটাকে ভাঙো, CC3OH। এটা ভাঙলে তো এইভাবে আসে। এখন তুমি ধরো এই পাশে CH3 মূলক নিছো, হ্যাঁ, তাহলে এই মূলকটা এই যে ফাঁকা হাতটার সাথে এই কার্বনটা যুক্ত করবা কিভাবে? তুমি অবশ্যই তখন চেষ্টা করবা যে এই হাইড্রোজেনটা তুমি তখন কি করে দিবা, এই হাইড্রোজেনটা তুমি তখন বাদ করে দিয়ে এর সাথে যুক্ত করাবে। এই জন্যই বলছি যে কার্বিনল যখন অপর কোনো মূলকের সাথে যুক্ত হয় তখন এইখান থেকে একটা হাইড্রোজেন কম হয়। দ্যাটস ইট। আচ্ছা, এখান থেকে আর সেরকম কিচ্ছু পড়ার নাই, যা যা পড়াইছি এনাফ। নামকরণ থেকে এখান থেকে আর কিচ্ছু লাগবে না আমাদের, একদম কিচ্ছু লাগবে না। আমরা সরাসরি চলে যাব হচ্ছে এখন আমাদের সমানুতার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, খুবই গুরুত্বপূর্ণ। আমি ফার্স্টেই বলে রাখি, যেভাবে পড়াবো জাস্ট ঠিক সেভাবে তুমি পড়বা। সমানুতা। সমানুতা কি জিনিস আমরা সবাই জানি, যাদের বেলায় যে অনেক ধরনের সমানুতা আছে, মেইনলি হচ্ছে তাদের গঠনে এবং রাসায়নিক বা ভৌত ধর্মাবলী অন্তত একটা বৈশিষ্ট্যে তাদের পার্থক্য ঘটে। তো সমানুতার যেসব জৈব যৌগের আণবিক সংকেত এক অভিন্ন হওয়া সত্ত্বেও এদের গাঠনিক সংকেত ভিন্নতা এবং অনুষ্ঠিত পরমাণু সময়ে ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে অন্তত এদের ভৌত রাসায়নিক ধর্ম অন্তত দুই একটা না, একটা হইলেই হবে, দুই একটা পার্থক্য প্রকাশ পায়, তাদেরকেই সমাণু বলে। এখন সমানুতা হচ্ছে সমাণুর বৈশিষ্ট্য। এটাকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে গাঠনিক সমানুতা, যেটা আমরা একটা অণুর গঠনে দেখতে পাই, আর একটা হচ্ছে স্টেরিও বা ত্রিমাত্রিক সমানুতা, সেটা আমরা পরে দেখব। ত্রিমাত্রিক সমানুতা যার অপর নাম হচ্ছে সিস ট্রান্স সমানুতা। ঠিক আছে, আমরা একটু পরে দেখব। প্রথম প্রশ্ন আসো, সেটা হচ্ছে গাঠনিক সমানুতা কয় প্রকার? উত্তর হচ্ছে 5 প্রকার। চেইন সমানুতা, অবস্থান সমানুতা, কার্যকরীমূলক সমানুতা, মেটামারিজম, টটোমারিজম। প্রশ্ন হচ্ছে ভাইয়া এই যে চেইন সমানুতা বলতে আসলে আমরা কি বুঝি? দেখো একটা উদাহরণ দিছে। চেইন সমানুতা হচ্ছে, মনে রাখবা, প্রধান শিকলে কার্বন সংখ্যার ভিন্নতা জনিত সমানুতা। তাহলে আমি ছোট্ট করে একটু লিখে দিই যে আমাদের চেইন সমানুতা বলতে আমি কি বুঝি। চেইন সমানুতা বলতে আমি বুঝি প্রধান শিকলে কার্বন সংখ্যার ভিন্নতা। কার্বন সংখ্যার কি ভিন্নতা, খুবই গুরুত্বপূর্ণ কথা। তুমি যদি এখানে দেখো বিউটেন, আর ওইটা হচ্ছে আইসোবিউটেন বা 2 মিথাইল বিউটেন। প্রোপেন, তুমি যদি খেয়াল করো দুইটা যোগেই একটা, দুইটা, তিনটা, চারটা কার্বন, এই পাশেও একটা, দুইটা, তিনটা, চারটা কার্বন। কিন্তু এইটার প্রধান শিকলে কার্বন সংখ্যা 4 আর এইটার প্রধান শিকলে কার্বন সংখ্যা 3। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় নিচের কোন যৌগ দুটি পরস্পরের শিকল সমানুতা, এটা অনেক বড় প্রশ্ন হয়ে যায়। বা বিউটেন এবং 2 মিথাইল প্রোপেন পরস্পরের কি সমানুতা, অবশ্যই তুমি দেখবা। তোমার ফার্স্টের কাজ হচ্ছে বিউটেনটা লেখা, এরপর হচ্ছে 2 মিথাইল প্রোপেন। 2 মিথাইল প্রোপেন লিখতে সবাই পারো, যে CH3 দাও, প্রথমে হচ্ছে 3টা কার্বন দাও, যেহেতু প্রোপেন বলছে, এরপরে বলছে কি 2 মিথাইল, তাহলে 2 নাম্বার কার্বনে মিথাইল মূলক, বাকিগুলা যুক্ত করে দাও। এটা হচ্ছে আমার 2 মিথাইল প্রোপেন। প্রধান শিকল এইটা, প্রধান শিকলে কার্বন সংখ্যা কয়টা? 3টা। আর বিউটেনে কয়টা? 4টা। তাহলে এটা কি শিকল, কি সমানুতা হবে? শিকল সমানুতা। তাহলে একদম তারা মুখস্থ রাখো, প্রধান শিকলে কার্বন সংখ্যার পার্থক্য হওয়া মানেই শিকল সমানুতা। এখন আসো অবস্থান সমানুতা। আমরা এই অবস্থান সমানুতা নিয়ে একটু প্যারা খাই। মনে রাখতে হবে অবস্থান সমানুতা আসলে কি জিনিস। যখন তুমি দেখবা যে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতা,
কার্বন সংখ্যার ভিন্নতা। ওইখানে কি হয়েছিল? প্রধান শিকলে কার্বন সংখ্যার ভিন্নতা। এখানে কি কার্বন কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতা। কার্যকরী মূলকের দুই পাশে যখন কার্বন সংখ্যা ভিন্নতা হবে সেটা মানে কি অবস্থান সমানতা। আমি যদি তোমাকে দেখাই, দেখো এই যে যৌগটা তুমি দেখতেছো না, এটা কি বিউট-ওয়ানিন আর এটা হচ্ছে বিউট-টুইন, দুই পাশেই চারটা কার্বন আছে, তাহলে এটা শিকল সমানও হবে না। কিন্তু তুমি দেখো এইখানে ডাবল বন্ডের এক পাশে একটা কার্বন আর এক পাশে হচ্ছে তিনটা কার্বন, আর এই পাশে ডাবল বন্ডে দুইটা কার্বন। তাহলে দেখো তো এই পাশে 3 আর 1 আর এই পাশে 2 2 ভিন্ন হয়েছে কি হয়নি? হয়েছে। এটাই বলছি যে মেইন তুমি একটা জিনিস জাস্ট মনে রাখবা, অবস্থান সমানতা ইজ ইকুয়াল টু কার্যকরী মূলকের দুই পাশে কার্বন সংখ্যার ভিন্নতা। যেরকম এই জিনিসটা খেয়াল করো, অ্যালকোহল হাইড্রোক্সিল মূলকের এক পাশে 3টা কার্বন আর হাইড্রোক্সিল মূলকের এক পাশে 2টা কার্বন আর এক পাশে একটা কার্বন, ভিন্নতা হয়েছে না? হয়েছে। এখন আসো কার্যকরী মূলক সমানতা। কার্যকরী মূলক সমানতা কি আণবিক সংকেত সেম কিন্তু কার্যকরী মূলক ভিন্ন। সিম্পল অ্যাজ দ্যাট। এদের কার্যকরী মূলক সমানতা প্রধানত দুই প্রকারই হয়। একটা হচ্ছে অ্যালকোহল আর কিসের মধ্যে বলতো? আর ও আর, অ্যালকোহল এবং ইথারের মধ্যে সমানতা। অ্যালকোহল এবং ইথারের মধ্যে সমানতা, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল করো, অ্যালকোহল এবং ইথার। আর একটা হইতেছে আমাদের অ্যালডিহাইড RCHO আর আমাদের কিটোনের মধ্যে সমানতা, RC ডাবল বন্ডে ও বন্ড আর। তাহলে সবসময় মনে রাখবা অ্যালকোহল আর ইথারের মধ্যে সমানতা বললে কি সমানতা আসবে? কার্যকরী মূলক সমতা। আর অ্যালডিহাইডের কিটোনের মধ্যে বললে কি সমতা আসবে? কার্যকরী মূলক সমতা। দ্যাটস ইট। এখান থেকে আর সেরকম কিচ্ছু আমাদের মুখস্থ করার দরকার নাই। অ্যালডিহাইডের সাথে আরেকটা সমতা ঘটে, কিটোইনল সমানতা বা অ্যালকিনল সমানতা কিটোনের সাথে ঘটে, এটা আমরা একটু পরে দেখব। এখন আসো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং বা খুবই গুরুত্বপূর্ণ একটা সমানতা হচ্ছে মেটামারিজম। কি জিনিস? মেটামারিজম। মেটামার জিনিস বলতে কি বুঝি? একই সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত সমাণুগুলোতে যখন কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন পরমাণু সংখ্যার বা অ্যালকাইল মূলকের ভিন্নতা থাকে তখন তাকে এসব পরমাণুকে মেটামার বলে এবং তাদের দ্বারা প্রদর্শিত ধর্মের পার্থক্যকে মেটামারিজম বলে। তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া এইটা কেন, মেটামারিজমটা কেন কার্যকরী মূলক সমাণু হইল না? আপনি একটু আগে তো বললেন যে এটা তো আসলে যে কার্যকরী মূলকের দুই পাশে কার্বন সংখ্যার ভিন্নতা থাকলে সেটা কার্যকরী মূলক সমতা। আসলে মেটামারিজম ইজ এ স্পেশাল কাইন্ড অফ কার্যকরী মূলক সমানতা। এইখানে মেইন জিনিসটা তোমাকে বুঝতে হবে যে মেটামারিজমে যে কার্যকরী মূলকটা থাকবে, এই মেটামারিজম কার্যকরী মূলকটা সেটা হচ্ছে দ্বিযোজী কার্যকরী মূলক। কি যোজী? দ্বিযোজী মানে কি ভাই? দুই হাত দিয়ে কার্বন শৃঙ্খলের সাথে যুক্ত থাকবে। আমি একদম বাংলা ভাষায় লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কি দু হাত দিয়ে যুক্ত থাকবে। খেয়াল করো যেমন এইখানে অক্সিজেন দেখতেছো না, ইথার প্রধান শিকলে কয়টা কিভাবে যুক্ত আছে? দুই হাত দিয়ে যুক্ত আছে। কিটোন মানে কি? সি ডাবল বন্ডে ও কয় হাত দিয়ে যুক্ত আছে? দুই হাত দিয়ে যুক্ত আছে। কয় হাত দিয়ে যুক্ত আছে? দুই হাত দিয়ে যুক্ত আছে। আবার তুমি খেয়াল করো সেটা হচ্ছে সেকেন্ডারি অ্যামিন মানে কি? RNH2। সেকেন্ডারি অ্যামিনের বেলায় কি হয়? RNRH। সেকেন্ডারি অ্যামিন, কথা বোঝা গেছে? সেকেন্ডারি অ্যামিন। তো এই জিনিসটা তোমাকে বুঝতে হবে যে যখন তুমি সেকেন্ডারি অ্যামিন বলো, কিটোন বলো আর ইথার বলো, সব জায়গাতেই এই দেখো নাইট্রোজেন আর এর সাথে কয়টা? এই হাত দুইটা হাতে যুক্ত আছে, দ্বিযোজী হইছে। তাহলে তুমি একদম টানা মুখস্থ রাখবা ভাই যে ইথার, কিটোন আর সেকেন্ডারি অ্যামিন এর বেলায় কোন সমতা পাওয়া যায়? মেটামার সমাণু। মেটামারিজম কি জিনিস? যে সকল কার্যকরী মূলক দুই হাত দিয়ে কার্বন শৃঙ্খলে যুক্ত
সেই সকল কার্যকরী মূলকের দুই পাশে কার্বন সংখ্যার ভিন্নতা। দেখো যেরকম এই জায়গায় মিথক্সি প্রোপেন আছে, অক্সিজেনের এক পাশে কার্বন সংখ্যা 1 আর এক পাশে 3, এই পাশে ইথক্সি ইথেন আছে, দুই পাশেই বললাম কার্বন সংখ্যা 4, 3 আর 1 4, এই পাশে 2 আর 2, 2 আর 2 4, কিন্তু দুই পাশে ভিন্নতা, 1 আর 3 এই পাশে আর এই পাশে 2 আর 2, তাহলে পার্থক্য হয়েছে কি হয় নাই? হয়েছে। তাহলে এটা কি সমানতা? ইথার আছে কিনা? হ্যাঁ, এটা কার্যকরী মূলক হবে না, কার্যকরী মূলক বলতেছি, অবস্থান হবে না, এটা মেটামারিজম হবে। এটা কি হবে? মেটামারিজম হবে। কিটন পাইছো, দুই পাশে ভিন্ন, দুই পাশে ভিন্ন, তার মানে তুমি লাগাই দাও, কিটন পাইছো দুই পাশে ভিন্ন, মেটামারিজম। সেকেন্ডারি অ্যামিন পাইছো দুই পাশে ভিন্ন, মেটামারিজম। অ্যালকিন পাইছো দুই পাশে ভিন্ন, অবস্থান। অ্যালকোহল পাইছো দুই পাশে ভিন্ন, অবস্থান। কথা বুঝা গেছে? এখন আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা লাস্টে, টটোমারিজম, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। এটাকে গতিশীল কার্যকরী মূলক সমানুতা বলে, বা এটার অপর আর একটা নাম আছে কিটো ইনল সমাণু। কিটো ইনল সমাণু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিচের কোনটি কিটো ইনল সমাণু নামে পরিচিত? দেখো কাহিনী হইতেছে এখানে কিটোন আর ইনলের মধ্যে পারস্পরিক রূপান্তর ঘটতেই থাকে। মানে সে টু সে, তুমি একটা টেস্ট টিউব নিলা, এই টেস্ট টিউবের মধ্যে ধরো 30 মিলিলিটার প্রোপানন তুমি নিলা, প্রোপানন তুমি নিলা। এখন তুমি দেখবা কিছুক্ষণ পর 15 মিলিলিটার প্রোপানন ঠিকই আছে, বাকি 15 লিটার হয়ে গেছে প্রোপিন টু অল। কি হয়ে গেছে? প্রোপিন টু অল। অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে এরা একটার থেকে আর একটা পরিবর্তিত হয় বা পরিবর্তন ঘটে। এই হচ্ছে সেই সমানতা। এই যে প্রোপানন আর কিটোন, তাহলে তোমাকে আমি যদি বলি যে প্রোপানন একটা দিলাম, বললাম যে প্রোপানন, প্রোপানন এটা কোন ধরনের সমানতা প্রদর্শন করবে? উত্তর কি দিবা ভাই? টটোমারিজম। প্রোপানন কি অন্য কোনো সমানতা তৈরি করতে পারবে? হ্যাঁ পারবে, কার্যকরী মূলক সমানতা, অ্যালডিহাইড এবং কিটোন। কিভাবে পারবে দেখো, CH3 C ডাবল বন্ডে O বন্ড CH3, এটা কি প্রোপানন। এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে ভাইয়া প্রোপানন থেকে যে কিটো ইনল সমানুতা পাবো, এর কিটো ইনল সমাণু আসলে তৈরি করব কিভাবে? দেখো মজার বিষয়টা দেখো, যেই পাশে যেই জায়গাটায় অক্সিজেন আছে সেই অক্সিজেনটা তুমি কাটবা, কাইটে তুমি এখানে হাইড্রক্সিল বসাবা, আর এই পাশে যে এখানে মিথাইল মূলক আছে সেখানে H2 বসাবা, মাঝখানে ডাবল বন্ড বসাবা, শেষ। খুবই ইজি, কারণ এই পাশের হাইড্রোজেনটাই উইরে আইসে অক্সিজেনের সাথে বসে। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল? প্রোপিন টু অল, প্রোপিন টু অল। প্রোপিন কত নাম্বারের সাথে অল যুক্ত? 2 নাম্বার, মানে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। যেখান থেকে আগে তুমি কার্যকরী মূলক পাবে সেটাকে 1 নাম্বার ধরতে হবে। দিস ইজ প্রোপিন টু অল। আরেকটা জিনিস আমি বললাম প্রোপানন থেকে পাবো, আমি তোমাকে বলছিলাম কি অ্যালডিহাইড পাবো, প্রোপানঅ্যালডিহাইড। কিভাবে পাবো আমি তোমাকে দেখাই। CH3 বন্ড CH2 বন্ড CHO। দেখো এই জগতে কার্বন আছে কয়টা? 3টা। হাইড্রোজেন আছে কয়টা? 3 আর 2 5 আর 1 6টা। অক্সিজেন আছে কয়টা? একটা। এই যোগে কার্বন আছে কয়টা? 1 2 3 3টা। হাইড্রোজেন 3 আর 2 5 আর 1 6টা। অক্সিজেন আছে কয়টা? একটা। দেখো মিলে কিনা, সেম টু সেম। তাহলে প্রোপানন কি কি সমানতা প্রদর্শন করবে? কিটো ইনল সমানতা, ধরো টটোমারিজম, আর একটা হচ্ছে কার্যকরীমূলক সমানতা, অ্যালডিহাইড তৈরি করবে। দেখো নিচের কোন সংকেতে মেটামার সমাণু সম্ভব হয়? মেটামার সমাণু সংকেত, মেটামার সমাণু যে সমাণুগুলা মনে রাখতে হবে, অ্যালডিহাইড এবং কিটোন, অ্যালডিহাইড এন্ড কিটোন এর যে সংকেতটা সেটা হচ্ছে CHO CnH2nO। আর অ্যালকোহল আর ইথার এর সমাণু সংকেতটা হচ্ছে CnH2n+। খেয়াল করো, তোমাকে একটা জাস্ট দেখাই দিই, CH3 বন্ড CH2 বন্ড OH, এটা কি? ইথানল। দেখো C2H6, তার মানে কি CnH2n+2, সাথে আছে হচ্ছে O, সাথে কি আছে? O। 3 আর 2 5 আর 1 6, সাথে হচ্ছে O। এই জিনিসটা তোমাকে একটু সুন্দর করে মাথায় রাখতে হবে। তাহলে তুমি বলো যে আমরা জানি যে মেটামার কখন পাই? মেটামার আমরা কখন পাবো? ইথার। মেটামার কোথায় পাবো আমরা? এই যে উপরের দিকে কই গেল, ইথারেও পাবো, কিটোনেও পাবো, আর সেকেন্ডারি অ্যামিন পাবো। এখানে অ্যামিন নাই, ইথার এবং কিটোন, ইথার এবং কিটোন
আচ্ছা, ভালো কথা। তাহলে আমি এখন দেখতেছি যে এই দুইটা সংকেতের মধ্যে কোনটা যায়, কোনটা যায়। C4H10O, C4H10O, মেটামার মেটামার মেটামার, আর একটা হচ্ছে C3H7O। না, এটা যায় না, এই দুইটা কোনোটার সাথেই যায় না। তাহলে আগেই ঘ এবং ক বললাম, আগেই বাদ। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া কই জানো, কই জানো, দাঁড়াও, মেটামার কই গেল, ওই যে উপরের দিকে গেল। সেটা হচ্ছে ভাইয়া, তাহলে এইটাও তো মেটামার, এইটা কেন মেটামার হইল না C4H10O? আবার কারণ কি আমি তোমাকে বলি, দেখো তুমি যদি একটু খেয়াল করো যে 4 দুগুণে 8, 8 আর দিলে 2 হচ্ছে 10 হয়, আর এইটা হচ্ছে কিটোন হয়। তুমি সবসময় মনে রাখবা, আমি একটু যৌগ তোমাকে দেখাই, দেখাই পড়াই, এটা হলে ভালো হয়। দেখো, এই যে মেটামারিজম C4H10O, এটা কি মেটামার প্রদর্শন করছে না? করছে। তাহলে এই যে মেটামার জমানো সম্ভব C4H10O, কারেক্ট আনসার কি? খ। এদিক তাকায় না আবার, কারেক্ট আনসার খ, C4H10O। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া C4H8O এই যৌগটাই কি মেটামার সমানো সম্ভব হয়? কারণ এই যৌগটা তো আমি দেখতেছি যে কিটোনের যৌগ। তাহলে আসো দেখো, আমি তোমাকে দেখাই সম্ভব হয় কিনা। সে টু সে CH3 বন্ড CH2 বন্ড C ডাবল বন্ডে O বন্ড CH3। খেয়াল করো, এখানে কার্বন সংখ্যা কত? 4টা হইছে। হাইড্রোজেন সংখ্যা কত? 3 আর 2 5, 5 আর 3 8 হইছে, আর অক্সিজেন সংখ্যা একটা হইছে। তুমি যদি এইখানে, এইটা হচ্ছে আমার কার্যকরী মূলক, দেখো দুইটা হাত দিয়ে পরস্পরের সাথে যুক্ত হয়েছে, তাহলে এক পাশে 2টা কার্বন, এই পাশে একটা কার্বন। এখন তুমি কি করলা, যে CH3 দিলা, এরপরে C দিলা, এই পাশে CH2 দিলা, তারপরে CH2 দিলা, তারপরে CH3 দিলা। আসলে যৌগটা বললাম এই যৌগ আর এই যৌগ সেম, কিছুই হয় নাই, কিছুই কি হয় নাই, হয় নাই। তাহলে তুমি সবসময় মনে রাখবা যে মেটামার হতে হইলে, মেটামার তুমি যদি কিটোনে মেটামার খুঁজো, কিটোনে মেটামার হইতে হইলে কার্বনের সংখ্যা 4 এর বেশি হইতে হয়, অর্থাৎ 5 এর সমান, 5 এর সমান বা এর বেশি হইতে হয় ইন কেস অফ এটা হচ্ছে কিটোন। আর ইথারের বেলায় 4 এর সমান বা তার বেশি হইতে হয়। ঠিক আছে? সো তোমাকে জাস্ট ফার্স্ট অফ অল এই দুইটা তো আগেই বাদ, তুমি বুঝতে পারতেছো, কারণ আমরা সংকেত তোমাকে দেখাই দিছি। এই সংকেতগুলো বললাম খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা কমন সংকেত বললাম তোমাকে মুখস্থ রাখতে হবে। ইনশাল্লাহ আমাদের যে প্রথম পার্টটা ছিল সমানুর, সেখান থেকে আর কোনো সমস্যা হবে না। আমরা এরপরে যে জায়গাটায় আসি সেটা হচ্ছে কত নম্বর পৃষ্ঠা এটা? 188, 190। দেখো, কিটো ইনল সমানুতার একটা শর্ত ঠিক উপরের দিকে দিছে। এখান থেকে প্রশ্নটা হবে হচ্ছে নিচের কোনটি কিটো ইনল সমানুতা দেয় না। তাহলে তুমি বুঝতেই পারছো কারা দিবে, কিটোন এবং ইনল দিবে। এখন সব কিটোন কি দিবে? উত্তর হচ্ছে না। সেই সকল কিটোনই দিবে যাদের বেলায় আলফা হাইড্রোজেন আছে। আলফা হাইড্রোজেন কি জিনিস? ধরো এই পাশে কিটোন মূলক আছে, এই পাশে সি এর সাথে হাইড্রোজেন আছে। তখন আমরা এই যে হাইড্রোজেনকে আমরা কি বলি? আলফা হাইড্রোজেন। আমরা কি বলি? আলফা হাইড্রোজেন। সে টু সে এই পাশে তুমি কিটোন দিছো, এই পাশে সি দিছো, এরপর 3টা বন্ডে সি দিছো, এইচ দিছো। তাহলে এই পাশেও ধরো কোনো সেম জিনিস, এই পাশেও কোনো অ্যালকোহল মানে আলফা হাইড্রোজেন নাই, কি নাই? আলফা হাইড্রোজেন নাই। এখন সে টু সে ধরো যে তোমার এই পাশেও কোনো আলফা হাইড্রোজেন নাই, মানে ধরো আমি একদম এই পাশেও সি এর সাথে ট্রিপল বন্ড দিয়ে
সি এর সাথে ট্রিপল বন্ড দিয়ে তোমার সিএইচ দিয়ে দিলাম। তাহলে বলো তো এই যৌগ কি কখনোই কখনোই কিটো ইনর সমাণু দিবে? দিবে না, কারণ কিটো ইনর সমানুতা দিতে হলে অবশ্যই তোমাকে আলফা হাইড্রোজেন লাগবে। মানে কার্বনের যে কার্যকরী মূলকটা যেই কার্বনে যুক্ত সেই কার্বনকে বলা হয় আলফা কার্বন, এবং আলফা কার্বন তাহলে এটাও আলফা কার্বন, এটাও আলফা কার্বন, এবং আলফা কার্বনের সাথে সংযুক্ত হাইড্রোজেনকে আমরা কি বলবো? আলফা হাইড্রোজেন। তো তোমাকে মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এইখানে 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 আর কিছু সেরকম কিছু নাই। যেমন তোমাকে আমি একটা জিনিস দেখাই, এই যে একটা যৌগ বলছে বেনজালডিহাইড বা বেনজোফেনন, এদের কি আছে? এদের আলফা হাইড্রোজেন আছে? আলফা হাইড্রোজেন নাই, তাহলে টটোমারিজম দেন। আমি গ্যারান্টিতে বলতে পারি নিচের কোনটা টটোমারিজম দিবে না বা কিটো ইনর সমাণু দিবে না। এর উদাহরণে আইদার বেনজালডিহাইড দিবে নাহলে বেনজোফেনন দিবে একদম। আচ্ছা আসো আমরা স্টেরিও সমানুতার মধ্যে আসলে পড়ব। স্টেরিও সমানুতা বা ত্রিমাত্রিক সমানুতা যেটাকে বলা হয়, এটা দুই প্রকার। একটা হচ্ছে জ্যামিতিক সমানুতা বা সিস ট্রান্স সমানুতা, আর একটা হচ্ছে আলোক সক্রিয় সমানুতা। তো আমরা ফার্স্ট অফ অল আমি তোমাকে একটু সিস ট্রান্স সমানুতা কি জিনিস সেটা বুঝাই। এখান থেকে প্রশ্ন আসছে 1 নাম্বার, একদম তারা মুখস্থ রাখবা যে জ্যামিতিক সমানুতার অপর নামই হচ্ছে সিস এবং ট্রান্স সমানুতা, এবং এরা কারা দেয়? দুই টাইপের যৌগ দেয়। 1 নাম্বার চাক্রিক যৌগ, 2 নাম্বার প্রতিস্থাপিত অ্যালকিন। প্রতিস্থাপিত কি? অ্যালকিন যৌগ। তো আমরা জানি যে সিস মানে হইতেছে ডাবল বন্ড। ধরো এইটা হচ্ছে আমার কার্বন কার্বন ডাবল বন্ড, তো এই ডাবল বন্ডের একই পাশে যদি সেম মূলক থাকে, সে টু সে এখানে এক্স মূলক, এটাও এক্স মূলক, এটা ওয়াই মূলক, এটা ওয়াই মূলক, এইটাকে আমরা কি বলবো? সিস মূলক, তাই না? আবার যদি এরকম হয় কার্বন কার্বন দ্বিবন্ধন, দ্বিবন্ধনের সাথে জিনিসটা এইভাবে লিখি, কার্বন কার্বন দ্বিবন্ধন, দ্বিবন্ধনের উভয় পাশে এক পাশে এক্স তার বিপরীত পাশে ওয়াই, এক পাশে ওয়াই তার বিপরীত পাশে ওয়াই আছে, তখন সেটা হয়ে যায় ট্রান্স যৌগ। কি হয়ে যায়? ট্রান্স যৌগ হয়ে যায়। এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট এইটুক তো বুঝে, কিন্তু যেই জায়গাটা আমাদের সমস্যা আছে সেটাই কি সমস্যা হয় আমি বলি, যে সিস ট্রান্স সমানুতা কারা দেয় কারা দেয় না। 3টা যৌগ সিস ট্রান্স সমানুতা দিবে। ধরো সি ডাবল বন্ডে সি, CH3 বন্ড 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 সে টু সে আমি দিলাম CH3, দাঁড়াও আগে আমি দেখাই কারা দেয় না, কারা দেয় না। CH3 এখানে তুমি যা ইচ্ছা দাও, ডাজন্ট ম্যাটার, হাইড্রোজেন দিতে পারো, কিংবা আমি তোমাকে যদি বলি এইভাবে আমি একটু লিখেই দিই, তোমাদের একদম ক্লিয়ার করে বুঝাই দিই যেহেতু বোঝাচ্ছি। CH3 বাবল বন্ডে সি বন্ড এইচ বন্ড CH3। হ্যাঁ, তুমি যদি কখনো দেখো যে ডাবল বন্ডের একটা কার্বনের 2 হাত সেম মূলক দ্বারা যুক্ত আছে, কি বলছি? ডাবল বন্ডের কার্বনের দুইটা হাতি সেম মূলক দ্বারা পূর্ণ আছে, তখন তারা সিস ট্রান্স সমাণু দিবে না। এই একটা মাত্র যৌগ সিস ট্রান্স মনে রাখলে, একটা মাত্র নিয়ম মনে রাখলে তোমার আর জীবনে সমস্যা হবে না। কখন দিবে না? যখন তাদের যেই দুইটা কার্বন 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 দ্বিবন্ধনে যুক্ত, তারা যখন একই মূলক দ্বারা যুক্ত থাকবে, মানে একই মূলক তাদের সাথে সংযুক্ত থাকবে, তারা কখনোই সিস ট্রান্স সমানুতা দিবে না। ঠিক আছে? এখন প্রশ্ন হইতে পারে তাহলে ভাইয়া এই যৌগটা কি সিস ট্রান্স সমাণু দিবে? সে টু সে যে এই যৌগটা কি তারা দিবে? CH3 বন্ড C2H5 বন্ড H বন্ড Cl। এখানে তো যে 4টা মূলক আছে সেই 4টা মূলক 4টাই আলাদা। অনেকে বলবে ভাইয়া দিবে না, অনেকে বলবে কি ভাইয়া দিবে না। তুমি একটা জিনিস খেয়াল করো যে এই কার্বনের, এটা হচ্ছে ধরো এটা 1 নাম্বার কার্বন সে টু সে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন। তাহলে 1 নাম্বার কার্বনের উপরে মূলকটা কি? দুইটা যুক্ত, দেখো এটা কি হালকা, এটা কি তথাকথিত হালকা, এটা হচ্ছে আমাদের ভারী। আবার 2 নাম্বার কার্বন দেখো এটাও কি ভারী, এটাও কি হালকা। হ্যাঁ, তাহলে দেখো তো ভারী দুইটা সেম দিকে আছে, হালকা দুইটা সেম দিকে আছে, তাহলে এটা কি সিস। কি
কিভাবে পারা যায় দেখছো? তার মানে এই চারটা মূলক ভিন্ন হইলেও, চারটা মূলক ভিন্ন হইলেও তোমার কোনো সমস্যা নাই। প্রত্যেকটা মূলক ভিন্ন ভিন্ন হইলেও তারা সিস ট্রান্স সমানও দিবে। আর বাকি দুইটা তো তুমি জানোই, দিবে তো অবশ্যই দিবে। হ্যাঁ, বাকি দুইটা তো তুমি জানোই যে এই যৌগটা। তারপর আসো আমি একটু দেখাই দিচ্ছি, একদম বিস্তারিত আমি এটা দেখাই দিচ্ছি যে সি ডাবল বন্ডে সি, এই পাশে CH3, এই পাশে CH3, এই পাশে হাইড্রোজেন, এই পাশে Cl। তুমি দেখতেছো যে একই জাতীয় মূলক একদিকে আছে, হ্যাঁ 100% সিস, এটা সিস যৌগ, এটাও সিস ট্রান্স সমান দিবে। শুধুমাত্র সবাই দিবে, চারটা মূলক ভিন্ন হইলেও কোনো সমস্যা নাই, তখন আমরা ভারী কোনটা হালকা কোনটা সেটা চিন্তা করে দিব। শুধুমাত্র দিবে না কারা? যাদের কার্বন কার্বন যেই বন্ধনটা আছে সেই বন্ধনে যুক্ত কার্বনের দুই পাশেই সেম জিনিস থাকবে, দুই পাশেই সেম জিনিস, উপর নিচে সেম জিনিস থাকবে, তারা শুধুমাত্র সিস ট্রান্স সমান দিবে না। এইটা গেল আমাদের বেসিক কথা। এখন তোমাকে মুখস্থ রাখতে হবে যে সিস ট্রান্স সমতার যে বৈশিষ্ট্য, একটা হচ্ছে সিস বৈশিষ্ট্য, তাই না, আর একটা হচ্ছে তোমার ট্রান্স বৈশিষ্ট্য। আমি তোমাকে একটা জিনিস বুঝাই, দেখো তুমি একটা জিনিস জাস্ট মনে রাখবা, জাস্ট সিস ট্রান্স সমাণুর সকল বৈশিষ্ট্য একটা জিনিস দিয়ে মনে রাখবা, সিস সমাণুর সব কিছুই বেশি, ব্র্যাকেটে লেখো পজিটিভ, শুধুমাত্র গলনাঙ্ক এবং সুস্থিতি কম। মনে থাকবে কি বলছি? সিস সমাণুর সবকিছু বেশি, স্ফুটনাঙ্ক বেশি, বিভিন্ন যাবতীয় যত বৈশিষ্ট্য, যত কথা আছে তোমার, ঘনত্ব সিস সমাণুর বেশি, প্রাণীতে বেশি, প্রতিসরাঙ্ক বেশি। খালি দুইটা জিনিস সিস সমাণুর কম, এক নাম্বার হচ্ছে গলনাঙ্ক, দুই নাম্বার সুস্থিতি, ট্রান্স সমাণুর চাইতে। আরেকটা কথা বলছি, দেখো যে এখানে একটা কথা আছে, এই যৌগটা দেখো আমাদেরকে যে ম্যালিক অ্যাসিড আর একটা হচ্ছে ফিউমারিক অ্যাসিড, এই সংকেতটা বললাম লাগবে, আমি তোমাকে বলছিলাম একটু পর দিয়ে আছে। দেখো ম্যালিক অ্যাসিড কিছুই না, সিস বিউটিন ডাইক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড হচ্ছে সিস আর ফিউমারিক অ্যাসিড হচ্ছে ট্রান্স। দুই পাশে দুইটা কার্বক্সিলিক মূলক থাকবে, বাকিগুলা এই হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে সিস সমাণু ম্যালিক অ্যাসিডকে উত্তপ্ত করলে অ্যানহাইড্রেট গঠন করে, ট্রান্স সমাণু গঠন করে না। তোমাকে প্রশ্ন, আমি তোমাকে বলছিলাম যে বেশি মানে পজিটিভ, পজিটিভ মানে কি হ্যাঁ সূচক কথা। অ্যানহাইড্রেট গঠন করে, এটা কি পজিটিভ ওয়ার্ড, কে করবে? সিস। কে করবে না? নেগেটিভ ওয়ার্ড, ট্রান্স। তাহলে আশা করি এই একটা লাইন পড়লে তোমার সিস ট্রান্স সমাণু নিয়ে আর কোনো ঝামেলা লাগবে না, ঠিক আছে? এই যে জ্যামিতিক সমানতার শর্তই হচ্ছে প্রতিস্থাপিত অ্যালকিন। চাক্রিক অ্যারিন না, চাক্রিক অ্যারিন না, খবরদার, এটারও যৌগ না, অ্যালকানও না, প্রতিস্থাপিত অ্যালকিন আর চাক্রিক যৌগ সমূহ। আচ্ছা আসো আমরা আলোক সক্রিয় সমানুতা কি জিনিস একটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বুঝি। আলোক সক্রিয় সমানুতা কি জিনিস? দুইটা সমাণুর যখন পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয়, কি হয়? দর্পণ প্রতিবিম্ব হয়, তখন আমরা তাকে কি বলি? আলোক সক্রিয় সমাণু বলি। তো আলোক সক্রিয় কিছুই না, তুমি ধরো একটা দর্পণের সামনে, আয়নার সামনে দাঁড়াইছো, তুমি যে জিনিসটা দেখতে পাইতেছো এটা হচ্ছে তোমার আলোক সক্রিয় একটা সমাণু, এবং এই বৈশিষ্ট্যটাকে আমরা বলি আলোক সক্রিয় সমানুতা। দেখবা যে এই হাত দিলে তোমার ওইখানকার ডান পাশে ডান হাতটি তুমি দেখতে পাইতেছো, কিন্তু উল্টা, কিন্তু কি উল্টা, দ্যাটস ইট। এটা হচ্ছে দর্পণের একটা বৈশিষ্ট্য। তো মাথায় রাখতে হবে যে এই আলোক সক্রিয় সমাণুগুলা পরস্পরের যে শুধু দর্পণ প্রতিবিম্ব হবে এরকম না, মেইন বৈশিষ্ট্যটা হইতেছে আলোক সক্রিয় সমাণু এই আলোক রশ্মির উপর তার একটা আচরণ আছে। কি আচরণ আছে? এই যে সকল জৈব যৌগ দুই বা ততোধিক ভিন্ন কনফিগারেশন যুক্ত ভিন্ন সমাণু এক সমতলীয় মানে হচ্ছে এক বর্ণী আলোর
উপর ভিন্নরূপ আচরণ করে তাদেরকে আলোক সক্রিয় সমাণু বলে। এরা হচ্ছে আলোকটাকে ঘুরায় দেয়, আলোটাকে কি করে ঘুরায় দেয়। ওই যে দর্পণ যেমন আলোটাকে ঘুরায় দেয়, ঠিক একইভাবে এরা আলোটাকে ঘুরায় দেয়। তো কেউ ডান দিকে ঘুরায়, যেটাকে আমরা বলি দক্ষিণাবর্ত বা পজিটিভ, ডেক্সট্রো রোটেটরি প্লাস ডি দিয়ে লেখা হয়। আর একটা হইতেছে লিভো রোটেটরি, যেটা বাম দিকে বা বামাবর্তী আমরা বলি, যেটাকে মাইনাস এল দিয়ে লেখা হয়। ঠিক আছে, তো মেইন কথায় আমি আসি যে আলোক সক্রিয় সমাণু যে শুধুমাত্র কাইরাল কার্বন হলেই হবে বা দর্পণ প্রতিবিম্ব হইতেই হবে এমন কোনো কথা নাই। মেইন কথা হচ্ছে এক সমতলীয় আলোর প্রতি ভিন্ন রূপ আচরণ করতে হবে। এখন এর কিছু তিনটা বৈশিষ্ট্য আছে। 1 নাম্বার, অপ্রতিসম কার্বন পরমাণু বা কাইরাল কেন্দ্র থাকবে, উভয় কনফিগারেশন পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে, উভয় কনফিগারেশন পরস্পরের অসমপাতিত হবে। কি হবে? অসমপাতিত হবে। মানে জিনিসটা হচ্ছে এরকম, তুমি যখন এই হাতটা দেখবা আয়নায়, এই হাত দিলে এই হাত তুমি দেখতে পাবা। এখন দেখো তো এই হাত কি পরস্পরের উপর সমপতিত হয়? সমপতিত হয় না। সো এই তিনটা কথা খুবই গুরুত্বপূর্ণ আলোক সক্রিয় সমাণুর বৈশিষ্ট্য। আর তুমি আমি জানি যে কাইরাল কার্বন কি জিনিস। একটা কার্বন সে তার 4টা হাত, যেই কার্বনের 4টা হাতই ভিন্ন ভিন্ন, ধরো এ বি এক্স ওয়াই, ঠিক আছে, ভিন্ন ভিন্ন 4টা মূলক দ্বারা প্রতিস্থাপিত থাকে, তাকে আমরা বলি কাইরাল কার্বন। এবং কাইরাল কার্বনকে আমরা একটা স্টার চিহ্ন দ্বারা প্রকাশ করি। এখন আসো দর্পণ প্রতিবিম্ব আমরা কিভাবে করি, বা এত কিছু তোমার বোঝার দরকার নাই। আমাদের আলোক সক্রিয় সমাণুর কিছু বিশেষ সমানুতা এবং তার বৈশিষ্ট্য আছে, সেইটা নিয়ে আমরা সর্বপ্রথম আলোচনা করব। প্রথম হচ্ছে এনানসিওমারিজম বা এনানসিওমর বা এনানসিওমার্স বা অ্যান্টিপড বা অ্যান্টিমার কি জিনিস। অ্যান্টিমার কি জিনিস সেটুতে আমি তোমাকে বলি। ধরো তুমি একটা যৌগ নিলা, এরকম যৌগ, তার মানে তুমি বুঝতে পারতেছো এইটা হচ্ছে আমার কাইরাল কার্বন। এখন তুমি কি করলা, একটা দর্পণ দিলা, মানে কি দর্পণ প্রতিবিম্ব দিলা, তাহলে সেক্ষেত্রে কি যৌগটা তৈরি হবে? ঠিক সেম জিনিসই থাকবে, উল্টায় যাবে, ডানেরটা বামে, বামেরটা ডানে হয়ে যাবে, এরকম একটা যৌগ পাবা, তাই না? তাহলে এই যে যৌগ দুইটা পরস্পরের কি হবে? কি হবে? অ্যান্টিপড বা এনানসিওমার বা অ্যান্টিমার, এবং এদের ধর্মটাকে বলা হয় হচ্ছে এনানসিওমারিজম। দ্যাটস ইট। তাহলে আমি তোমাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে সবসময় মনে রাখবা যে আলো ঘোরাবো কিভাবে। আলো ঘোরানোর নিয়ম, আলো ঘোরানোর নিয়ম হচ্ছে তোমার RCN বা সরি RCN না ধরে CRN, CR সামথিং ধরা ভালো, ঠিক আছে, CR ধরা ভালো। CR ধরাটা এই জন্য ভালো, কিভাবে আমি তোমাকে বলি। সেটা হচ্ছে দেখো, সি মানে হইতেছে কার্যকরী মূলকের কার্বন, এইটা হচ্ছে আমার কার্যকরী মূলকের কার্বন। আর হইতেছে যে কোনো আর মানে কি অ্যালকাইল গ্রুপ বা হাইড্রোজেন গ্রুপ, তাই এটা হচ্ছে আমার আর, এটা কি আমার আর। আর বাকিগুলা হইতেছে তোমার এন, বাকিগুলা কি হবে? বাকিগুলা হইতেছে তোমার এন। তুমি যদি এটা সি তারপরে আর, তাহলে এন হচ্ছে তোমার বাকি দিকগুলা, তাহলে তুমি এই দিক ঘুরাইতেছো, তাহলে এটা হচ্ছে প্লাস ডি ঘড়ির কাঁটার দিকে। আর তুমি যদি এটা দিক ঘুরাও, ঠিক তুমি দেখবা যে উল্টা হয়ে গেছে। যে এটা তুমি যদি দিক ঘুরাও, দেখো এইটা হচ্ছে তোমার সেই সি, এইটা কি হয়ে গেছে আর, বাকিগুলা এন, তোমার দেখো ঘোরা হয়ে গেছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা RCN ফর্মুলা বলি, RCN ফর্মুলা। এখানে RCN বলতেছি, CRN বারবার ভুল বলতেছি, CRN ফর্মুলা, কার্যকরী মূলকের কার্বন, এরপরে যে গ্রুপটা আছে অ্যালকাইল মূলক বা হাইড্রোজেনকে আমরা আর ধরি, বাকিগুলোকে আমরা এন ধরি, তারপরে ঘুরাই। এটা ভরের উপর নির্ভর করে, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ভরের উপর নির্ভর করবে বা করে, যাই হোক সেটা পরে যাচ্ছি। এটা হচ্ছে মেইন ফর্মুলা। তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘোরালে এটা কি হবে? প্লাস ডি, আর এটা কি হবে? প্লাস এল বলতেছে, মাইনাস এল, তাই না? এইটা যদি ধরো প্লাস প্লাস 2.24 হয়, এটা মাইনাস 2.24, ডিগ্রি সেম থাকবে, প্লাস মাইনাস হয়ে যাবে।
এই যে প্লাস মাইনাস, এইটাকেই পরস্পরের কি বলা হয়, এনান্সিওমার বা পরস্পরের অ্যান্টিমার বা অ্যান্টিপড। তাহলে আমরা আশা করি অ্যান্টিমার অ্যান্টিপড এটসেট্রা জিনিস বুঝতে পারছি। এখন তুমি কি করলা, যে ধরো সে টু সে তুমি একটা টেস্ট টিউব নিলা, টেস্ট টিউব নিয়ে তুমি এর মধ্যে ডি সমানুও দিলা, আবার তুমি এর মধ্যে এল সমানুও দিলা। এইটাও তুমি দিছো ধরো 1 মোল, এইটাও দিছো 1 মোল। তাহলে এই যে মিশ্রণটা তৈরি হয়ে গেল, এটাই হচ্ছে রেসিমিক মিশ্রণ। তাহলে রেসিমিক মিশ্রণ কি জিনিস? রেসিমিক মিশ্রণ হচ্ছে ডি সমাণু এবং এল সমাণুর সমমোলার মিশ্রণ। একই যৌগের ডি সমাণু এবং এল সমাণু কি সমমোলার মিশ্রণকেই বলা হয় রেসিমিক মিশ্রণ। মনে রাখতে হবে, রেসিমিক মিশ্রণ হইতে হলে 1 নাম্বার কথা সমমোলার হইতে হবে, 2 নাম্বার কথা একই যৌগ হইতে হবে, 3 নাম্বার কথা এল থাকবে, ডি থাকবে, মাইনাস এল প্লাস ডি থাকবে। 4 নাম্বার কথাটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, যেহেতু এর মধ্যে ডি সমাণু এবং এল সমাণু দুইটাই আছে, তাহলে ডি সমাণু যদি প্লাস 2.24 ডিগ্রি কোণে আলোকে ঘুরায়, তাহলে এল সমাণু মাইনাস 2.24 ডিগ্রি কোণে আলোকে ঘুরাবে। তাহলে আলটিমেটলি যোগ করলে কথা শূন্য। তাহলে রেসিমিক মিশ্রণ হচ্ছে আলোক নিষ্ক্রিয় বা আলোক সক্রিয় নয়, আলোক নিষ্ক্রিয়। এই 4টা কথা খুবই গুরুত্বপূর্ণ, রেসিমিক মিশ্রণের এমসিকিউ থেকে আসে। এখন আসো আমাদের বইতে আমরা কি বলছি, বইতে এই কথাগুলাই বলছে, আর কিচ্ছু না, বইতে এই কথাগুলাই বলছে। আমরা এর পরের পৃষ্ঠায় ঢুকবো। দেখো, এরপর একটা যৌগ কথা লেখা আছে। আচ্ছা, তার আগে একটা কথা, এই যে ডাই স্টেরিও আইসোমার কি জিনিস, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। ডাই স্টেরিও আইসোমার দুটি অসদৃশ কাইরাল কেন্দ্র বিশিষ্ট একই আণবিক সংকেত যুক্ত যৌগ ভিন্ন কণার সাথে আলোক সংস্পর্শ দর্পণ প্রতিবিম্ব না হলে। তোমাকে জাস্ট একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে এমসিকিউ হিসেবে। ম্যাথিক জিনিস আমি বুঝাচ্ছি, কিন্তু এমসিকিউ এর জন্য একটা জিনিস মনে রাখতে হবে, ডাই স্টেরিও আইসোমার্স পরস্পরের কি দর্পণ প্রতিবিম্ব না। আমি তোমাকে একটা জিনিস দেখাই, দেখো এখানে কি দিব, হাইড্রোজেন দেওয়া যায়, হ্যাঁ দেওয়া যায়। এখন তুমি একটা জিনিস চিন্তা করো তো, দেখো যে এই একটা যৌগ নিছি যেখানে এটা একটা কাইরাল কার্বন আর এইটা একটা কাইরাল কার্বন, কারণ এই পাশে একটা মূলক, এই পাশে একটা মূলক, আর এক পাশে মূলক, আর সম্পূর্ণটাকে আমরা আরেকটা মূলক ধরবো। একটা হাতে সম্পূর্ণ একটা মূলক, তাহলে একটা হাত ভিন্ন ভিন্ন মূলক দ্বারা যুক্ত আছে। এটা একটা কাইরাল কার্বন, এটা একটা কাইরাল কার্বন। এখন তুমি কি করলা, দেখো সে টু সে এরকম একটা যৌগ নিলা। ধরো আমি আগে এটার একটা আলোক সমানতা বানাই, এটা একটা আলোক সমানতা বানাই, H3C বন্ড CH Br CCl HOH। তাহলে এরা এরা পরস্পরের কি আলোক সমান, দর্পণ প্রতিবিম্ব। হ্যাঁ, মানে আলোক সমানু ঠিক আছে, বাট দর্পণ প্রতিবিম্ব। কিন্তু সে টু সে তুমি যদি একটা জিনিস খেয়াল করো, ধরো আমি এরকম একটা যৌগ নিলাম, তাহলে এটা কাইরাল কার্বন কত, 2টা কাইরাল কার্বন। তাহলে হিসেব মতে এদের সমাণু সংখ্যা আমরা জানি, সমাণু সংখ্যা আসে হইতেছে 2 টু দি পাওয়ার n সমান 2 টু দি পাওয়ার 2 4টা, কারণ যতগুলো কাইরাল কার্বন 2 টু দি পাওয়ার n সংখ্যক, 2 টু দি পাওয়ার 2 হবে। তাহলে এখন ধরো আমি নিলাম এরকম ভাবে CH3 বন্ড CBr H বন্ড Cl বন্ড H বন্ড OH। দেখো তো এই যৌগটাও পরস্পরের সমান, কারণ তাদের আণবিক সংকেত সেম, কিন্তু এরা কি দর্পণ প্রতিবিম্ব না। তুমি যদি খেয়াল করো এইটুক উপরের টুক যদি খেয়াল করো, এদিক সুন্দর করে একটু দেখো, যে আমি বলতেছি যে উপরের টুক তুমি খেয়াল করো,
উপরেরটুক তুমি খেয়াল করো, এরা কি দর্পণ প্রতিবিম্ব পরস্পরের? না, নিচেরটুক দর্পণ প্রতিবিম্ব হয়েছে, কিন্তু এরা কি পরস্পরের উপরেরটুক দর্পণ প্রতিবিম্ব হয়েছে? হয় নাই। কারণ তাহলে ঘুরান লাগতো, তাহলে টোটাল যৌগটাই আসলে কি দর্পণ প্রতিবিম্ব হয়েছে? দর্পণ প্রতিবিম্ব বললাম হয় নাই। তুমি যদি এইখানে এই যৌগটা এনে বসাও, আমি একটু পাশে ছোট করে বসাই দিই, CH3 বন্ড সি, এই পাশে H, এই পাশে Br বন্ড সি, এই পাশে H, এই পাশে Cl বন্ড OH। দেখো এইটুক দর্পণ প্রতিবিম্ব হয়েছে, কিন্তু এটা বললাম খাপে খাপে মিশে গেছে, তাহলে এরা বললাম পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয় নাই, কিন্তু আলোক সমাণু। একই যৌগের এমন একটা আলোক সমাণু তুমি বের করছো যারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব না, তাহলে এই যৌগ আর এই যৌগই হইতেছে ডায়াস্টেরিওমার্স বা ডায়াস্টেরিও আইসোমার্স। আশা করি বুঝাইতে পারছি, এত কিছু তোমার মেডিকেলে লাগবে না, জাস্ট বুঝে থাকো। মনে রাখতে হবে ডায়াস্টেরিওমার্স কি হয়, ডায়াস্টেরিওমার্স দর্পণ প্রতিবিম্ব হয় না, দর্পণ প্রতিবিম্ব হয় না। আচ্ছা, এখান থেকে আর সেরকম কিছু তোমার লাগবে না। তোমার নিচে একটা কথা আছে মেসো যৌগ, ঠিক আছে? এই যে কথা যে টার্টারিক অ্যাসিড, আর এই খেয়াল করো টার্টারিক অ্যাসিডের সংকেতটা তুমি জাস্ট মনে রাখবা যে এখানে একই সাথে অ্যালকোহল মূলক আর একই সাথে কার্বক্সিলিক মূলক আছে, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। টার্টারিক অ্যাসিড কার? টার্টারিক অ্যাসিড। দেখো টার্টারিক অ্যাসিডের বেলায় কাহিনীটা কি ঘটছে, এটাও তো টার্টারিক অ্যাসিড সমাণু, কিন্তু এই একটা প্রতি সমতল থাকে, যেই তলটা তুমি যদি জাস্ট কিচ্ছু করো না, এখানে একটা দর্পণ রেখে দাও, দর্পণ প্রতিবিম্ব উপরেরটা হয়ে গেছে, বা উপরেরটা দর্পণ প্রতিবিম্ব নিচেরটা হয়ে গেছে, তুমি এটা ভাঁজ করে জাস্ট উপরে উঠাই দিছো, সামথিং দ্যাটস ইট। এটা ছিল এরকম, ভাঁজ করে তুমি উঠাই দিছো। তার মানে যখন একই যৌগের দুইটা এমন পার্ট পাওয়া যায় যাতে করে দুইটা পার্টই পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয়, তখন টোটাল যৌগটা আসলে আলোক নিষ্ক্রিয় হয়ে যায়, এমন যৌগই হচ্ছে মেসো যৌগ। তাহলে মেসো যৌগ কি হয়? মেসো যৌগ আলোক নিষ্ক্রিয় হয়। কথাটা একদম টানা মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, কেন আলোক নিষ্ক্রিয়? খেয়াল করো সেটা হচ্ছে, এটা ধরো সি আর, তাহলে এইটা আলোটাকে এই দিক ঘুরাইতেছে, এটা আলোটাকে এদিক ঘুরাইতেছে সি, আর এইটা আলোকটাকে এদিক ঘুরাইতেছে। তার মানে সেম জিনিসই, যেহেতু এই পাশে সি ডাবল এইচ ওএইচ ওএইচ এইচ এইচ আছে, এটা ধরো +1 ডিগ্রি, সরি এটা ধরো যেহেতু ঘড়ির কাঁটার এটা কি করতেছে, দাঁড়াও, ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছে, তাহলে এটা ধরো +1 ডিগ্রি আর এটা হচ্ছে -1 ডিগ্রি। তাহলে আলোটা আলটিমেটলি কোনো দিকে ঘুরতেছে না, যোগফল 0 হয়ে যেতেছে। দ্যাটস ওয়াই আমাদের মেসো যৌগ হচ্ছে আলোক নিষ্ক্রিয়। তোমাকে মুখস্থ রাখতে হবে মেসো যৌগ আলোক নিষ্ক্রিয়। দ্যাটস অল অ্যাবাউট আমাদের সমানুতা। এখান থেকে আর কিচ্ছু নাই, এই পর্যন্তই আমাদের প্রথম ক্লাস ছিল। বেস্ট অফ লাক।